আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। শুক্র শনি তো এমনি ফিজিক্যাল স্ট্রেস অনেক বেশি যায় অফলাইনে দৌড়াদৌড়ি নিয়ে, কিন্তু তারপরে ওই নাইমের এক স্টুডেন্টকে নিয়ে আসছিল, ওর সাথে একটু আড্ডা দিয়ে আমি তারপরে একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য শুইলাম আধা ঘন্টা, উঠতে পারি নাই, সরি, অনেক দেরি হয়ে গেছে আর কি। সো আজকে হচ্ছে তোমরা এনটিইউর নাম শুনছো? এনটিইউ, না। এনটিইউ গুগল করে দেখবা, এনটিইউ র্যাঙ্ক ওয়ার্ল্ডের মোটামুটি 10-12 নাম্বার ইউনিভার্সিটির মধ্যে পড়ে একটা, সিঙ্গাপুরে। ছেলেটা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে পড়ে। ইভেন ওর সাথে আলোচনায় এত বেশি মশগুল হয়ে গেছিলাম, আমি ওর নামটা পর্যন্ত শুনি নাই। কি একটা অবস্থা! সো দেশে আসছে তো, ওর সাথে একটু গল্প টল্প করলাম আর কি। একটা ফিজিক্সের ভিডিও বানাইছে। আছে আলহামদুলিল্লাহ আর কি, ওটা সমস্যা না, মানে এমনি একটু শুক্র শনি দৌড়ের উপরে থাকি তো, আর আজকে একটু কেমন জানি হঠাৎ টায়ার্ড লাগতেছিল, একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা শুইছি অ্যালার্ম দিয়ে, আর উঠতেই পারি নাই। মানে এই যে আমাদের অপারেটর ভাই, লাইভ অপারেটিভ কর্নেল ভাই আমরা ঠেলে উঠাইতে পারে নাই, মানে আমি জাস্ট এই সেকেন্ড স্টুডিওর ফ্লোরেই শুয়ে একদম কাদার মতো ঘুমাই গেছিলাম আর কি। সরি, হোয়াট এভার, চলেন পড়াশোনা শুরু করি। আজকে আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 1 নম্বর লেকচারের সেকেন্ড পার্ট কিন্তু। হ্যাঁ, গতদিন কোথায় শেষ করছিলাম মনে আছে আপনাদের? কোথা থেকে শুরু করার কথা ছিল? এখান থেকে, অ্যাসিটোনেমিং, মনে আছে তো? সব ভুলে গেছো? আচ্ছা, অ্যাসিটোমূলক যেটাকে বলে সেটা হচ্ছে কিছুই না, মিথাইল কিটোমূলকের আর একটা নাম। সো মিথাইল কিটোমূলককে আমরা ডাক নামে ডাকি হচ্ছে অ্যাসিটো র্যাডিক্যাল আর কি। সো এই মূলকটার সংকেত তাহলে কি হবে? মিথাইল কিটো, যেহেতু এটার নাম যেহেতু মিথাইল কিটো, তাহলে মিথাইল মূলক লেখা লাগবে CH3 বন্ড CO। সো স্ট্রাকচারাল ফর্মুলা একবারে লিখলাম, জিনিসটা এটা। এই মূলকটা যেখানে থাকে ওই যৌগের নামের সামনে বা মাঝখানে, বেসিক্যালি সামনে আর কি, অ্যাসিটো দিয়ে তারপরে কথা বলা শুরু করে। এবং অনেক জায়গায় লাগবে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন। তারপরে ধরো তোমাদের একটা মজার যৌগ বলি, খাতায় লিখে রাখো, আমি দেখাইতে দেখাইতে লিখে ফেলবা। অ্যাসিটোন বলে যদি একটা যৌগ বলি, অ্যাসিটোন, তাহলে তার সংকেত কি হবে? অ্যাসিটোন। ওকে, চলেন কিছু এক্সাম্পল দেখে আসি। এই যে প্রথমেই যদি তোমাকে বলে অ্যাসিটোন যৌগটার সংকেত কি হবে, তাহলে অ্যাসিটো মূলক আছে এমন একটা কিটোন হবে। অ্যাসিটো মূলক আছে এমন একটা কিটোন, তো অ্যাসিটো মূলক লিখে ফেলি CH3CO। তারপর এখানে কি লাগাইলে মানে জিনিসটা কিটোন হয়ে যাবে বলুন তো? একটা অ্যালকাইল লাগাইতে হবে, সেই অ্যালকাইলটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যালকাইল। এই যৌগটারই নাম হচ্ছে অ্যাসিটোন। তোমরা কি বোঝেছো? বোঝে না? জি ভাই, বুঝতে পারছি। অ্যাসিটালডিহাইড যদি বলি, তাহলে দেখো খেয়াল করে এর মধ্যেও অ্যাসিটো আছে। সো অ্যাসিটো লাগাই দিতে হবে, মানে অ্যাসিটো মূলক থাকবে এমন একটা অ্যালডিহাইড হবে। সো তাহলে কি হবে সেটা বলেন? অ্যাসিটো মূলক আছে এবং জিনিসটা অ্যালডিহাইড হওয়ার জন্য এখানে কি থাকা দরকার বলেন তো? এখানে একটা H থাকা দরকার। তার মানে এটাকে বাইরের দিকে নিয়ে আসি, এটাকে CHO যদি বানাই দিই, তাহলে খেলা হয়ে গেল, CH3CHO। এটারই নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটোমূলক রাখো। অ্যাসিটোমূলক রেখে এর সাথে বলো কি থাকলে অ্যাসিটিক অ্যাসিড হবে? একটা OH। তাহলে এই যে এটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটামাইড কেমন হবে? অ্যাসিটোমূলক থাকবে, সাথে জিনিসটা আলটিমেটলি হবে হচ্ছে অ্যামাইড। তাহলে কি লিখবো বলেন তো? CH3CO থাকলো, এর সাথে আর কি লাগাইলে অ্যামাইড হয় বলো? NH2। এইটাই হয়ে যাবে NH2, CO NH2, তাহলে অ্যাসিটামাইড হয়ে গেল। তারপরে অ্যাসিটোফিনন, এটা মনে হয় গতদিন দেখাচ্ছিলাম না, কি জানি মনে নাই। অ্যাসিটোমূলক থাকবে, তাহলে অ্যাসিটোমূলক থাকলো, সাথে থাকবে একটা ফিন মানে কি? বেনজিন, জানো তো? হ্যাঁ, বেনজিন বা অ্যারিনের আর একটা নাম হচ্ছে ফিন। সো তাহলে আমি এখানে একটা বেনজিন যদি কানেক্ট করে দেই, এই যে এটা বেনজিন, অ্যারাইল মূলক, তাহলে অ্যাসিটোফিন সাথে এই পুরো জিনিসটা একটা কিটোন, এই জন্য নামের শেষে লাগাই দিয়েছে ওন। সো এই যৌগটারই নাম হচ্ছে অ্যাসিটোফিনন। কেউ বোঝে না? বুঝছি ভাইয়া, বুঝতে পারছি ভাই। সিমিলার একটা যৌগ ছিল আমাদের কাছে, সেই যৌগটা কি ছিল? এই পাশে যদি একটা বেনজিন থাকে, মাঝখানে একটা CO, ওই পাশে আর একটা বেনজিন, এই যৌগটার নাম আমি গতদিন বলতেছিলাম, এটার নাম কি বলেন তো? এটার নাম কি ছিল? এটাকে বলতেছিলাম বেনজোফিনন, PHENONE, বেনজোফিনন। কাছাকাছি সংকেত, খেয়াল করো, অ্যাসিটোফিনন, বেনজোফিনন।
আচ্ছা, তারপরে আরো কিছু উদাহরণ দেখে আসি। ওরে বাবা, মেলাগুলো উদাহরণ। অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড আমার খুব পছন্দের একটা অ্যাসিড, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। তুমি চিন্তা করো, প্রথমে জিনিসটা ছিল একটা অ্যাসিটিক অ্যাসিড, তো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি হবে? CH3 বন্ড COOH। এখন এই জিনিসটার আমি যদি এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করি বা সরাই দিয়ে অন্য কিছু ঢুকাই, এটা কি আর অ্যাসিড থাকে আদৌ বলো তো? এই হাইড্রোজেনটাকে যদি সরাই দেই, না, না। থাকে না। থাকবে না। তাহলে ওইটাকে অ্যাসিটিক অ্যাসিড থাকতে গেলে এইটুকু পার্ট থাকা লাগবে, এইটুকু আর সরানো যাবে না। তাহলে কি সরাইতে হবে বলেন তো? এই পাশের যদি হাইড্রোজেনটাকে আমি সরাই তাহলে তো কোনো আপত্তি নেই। তোমরা কি বুঝছো আমার কথা? গতদিন যেমন বুঝছি। আলফা ক্লোরো ইথানোইক অ্যাসিড বা ক্লোরো ইথানোইক অ্যাসিড দেখছিলাম, সেই জিনিসটার ক্ষেত্রে ক্লোরিনটাকে যে ঢুকায়, কোথায় ঢুকায়? ইথানোইক অ্যাসিড ঠিক রাখার জন্য এই কার্বনটাও থাকা লাগবে, ওই কার্বনও থাকা লাগবে, তাহলে ইথানোইক অ্যাসিড থাকবে। আদৌ অ্যাসিড থাকতে গেলে এই COOH থাকা লাগবে, এখানে হাত দেওয়া যাবে না। তাহলে এখানকার নিরীহ হাইড্রোজেনকে অপসারণ করে করে অন্য জিনিস ঢুকায়, ক্লোরিনকে ঢুকাইছে। এইখানেও কাহিনী একই। অ্যাসিটোমূলক যে ঢুকাবো, কোথায় ঢুকাবো? এই কোনার হাইড্রোজেন ফালাই দিতে হবে। তাহলে এই হাইড্রোজেনটাকে যদি ফেলে দেই, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাবে হচ্ছে 2টা। তখন একটা হাত বেরোবে, ওই হাতের সাথে কাকে যুক্ত করব বলো তো? CH3CO কে যুক্ত করব। অ্যাসিটোমূলককে যুক্ত করে দিব, CH3CO। তাহলে এই যে যে যৌগটা হইলো, এইটাকেই বলা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটোল মূলক আছে এমন একটা অ্যাসিটিক অ্যাসিড। তোমরা কি বুঝছো? বুঝছি ভাইয়া। এই যৌগটার আর একটা নাম বলা যায় খুব সুন্দর করে, আলফা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। আলফা অ্যাসিটো কেন বলতেছে বুঝছো? এই যে আলফা যে কার্বনটা, এই আলফা কার্বনের সাথে মূলত এই যে অ্যাসিটো মূলক লাগানো। তো এত কথা কয় না, সোজা কথা ভাই, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। কি বিপজ্জনক অবস্থা, বলো এটা কি হবে? ওই অ্যাসিটো থেকে অ্যাসিটিক জাস্ট অ্যাসিড। ওয়ার লাগাই দিলে হয়ে যাচ্ছে। ওই আর এর জায়গায় কি থাকে জানো? ওই পাশে যে আরটা থাকে, ওইখানে থাকে হচ্ছে ইথাইল মূলকটা। মানে এই এস্টারের নামকরণ তো একটু দেখাইছিলাম মনে হয়, নাকি দেখাই নেই তোমাদের, জানি না। আমি সংকেতটা লিখে দিচ্ছি, তোমরা একটু কি করবা, এটা নিয়ে কামড়াকামড়ি করবা, যেটা কেমনে হয়েছে এটা অনেকেই বুঝা না। সো এই পাশে যে আরটা থাকবে, যে মানে আর, এই পুরোটা আর, C ওই পাশে একটা আর, ওই আরটা থাকবে হচ্ছে C2H5। আমি এটা লিখে দিলাম, তোমরা একটু নিজেরা কামড়াকামড়ি করে বুঝবা যে আসলে ঘটনাটা কি। এবার আসো অ্যাসিটিক এস্টার যদি বলি, এটার সংকেত কি বলো তো? অ্যাসিটিক এস্টার, অ্যাসিড, এই সিমিলার অবস্থা এটার মতোই, এটা তোমরা করবা, সব করে দিতেছি। অ্যাসিটাইল ক্লোরাইড কেমন হবে? এইখানেও যে অ্যাসিটো নামটা আছে দেখতে পাচ্ছ, অ্যাসিটো। তাহলে কেমন হবে? অ্যাসিটো মূলকটা থাকলো, সাথে এখানে কি লাগাইলে অ্যাসিটাইল ক্লোরাইড হবে বলো? Cl লাগাইলে। Cl লাগাইলে, এটাই অ্যাসিটাইল ক্লোরাইড। এর আর একটা নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডের আর একটা নাম হচ্ছে, যেহেতু 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, এই জন্য এটার আর একটা নাম হচ্ছে ইথানোইল, ইথানোইল ক্লোরাইড। বুঝে নিও। আচ্ছা, অ্যাসিটানিলাইড খুব বিখ্যাত যৌগ, আমাদের বছরে বুয়েট ভর্তি পরীক্ষায় লিখতে আসছিল। অ্যাসিটানিলাইডের সংকেত লেখো, আমি পারি এটা না। আগের বছর ওইটা রিটার্নে আসছে, ইমিডিয়েট আগের বছর। তাই? হ্যাঁ, 5টা ও, যোগের নাম লিখতে দিছিল, এটা আসছিল। নাম মানে সংকেত নাকি? না, সংকেত দিয়ে আসছিল, সেখান থেকে নাম লিখতে হবে। ও আচ্ছা, আমাদের বছর নাম দিয়ে দিছে, সংকেত লিখতে বলছে। দেখছো আমাদের সময় কত কঠিন প্রশ্ন করছে, খালি খালি শতানি করছে আমাদের সময় স্যার, আমি পারি নাই। যাই হোক, আমি এগুলো এমনিও পারতাম না সেই সময়। বলো জিনিসটা দেখো, অ্যাসিটো মূলক আছে এমন একটা অ্যানিলাইড। অ্যানিলাইড মানে বুঝছো? অ্যানিলিন থেকে একটা অ্যানিলিন থেকে আসছে, রাইট, অ্যানিলিন থেকে আসছে। এখন অ্যানিলিনের সংকেতটা কি? বেনজিন থাকবে, হাইড্রোজেন এর উপরে NH2, মাথায় থাকবে একটা NH2, মাথায় থাকবে একটা NH2, এটাকে আমরা বলি অ্যানিলিন। এখানে NH2। সো এখন H2টা ফালাই দিতে হবে, একটা একটা হাইড্রোজেন থাকবে, এই মাথায় যুক্ত হবে কি বলেন তো? CO বন্ড হচ্ছে CH3। এইটার আর একটা নাম হচ্ছে অ্যাসিটানিল, শুধুমাত্র অ্যাসিটানিল বলেও ডাকে, অ্যাসিটানিলাইড অথবা অ্যাসিটানিল, বুঝেছো? আচ্ছা, তারপরে চলো, এই অ্যাসিডও নামকরণ হয়ে গেছে, কত সৌন্দর্য। এবার প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি। জাহাঙ্গীরনগর বা জগন্নাথ কোনো একটা বিশ্ববিদ্যালয়, এই যৌগটার IUPAC নাম কি হবে? সো আমরা একটু আগে ভেঙে লিখি। প্রথমে ছিল হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH2 বন্ড CH, ব্র্যাকেটে CH3 মানে বুঝছো এই কার্বনের সাথে বেসিক্যালি CH3 আছে, তো এটাকে বেসিক্যালি নিচে লেখা লাগবে বা উপরে, মানে শাখা শিকল, বন্ড CH,
তার সাথে NH2 আছে, মানে NH2টা এরকম ঝুলতাছে বা উপরে, বন্ড হচ্ছে CH3। বলেন এই যৌগের নাম্বারিং এর ক্ষেত্রে কোনটাকে আমরা দিয়ে শুরু করব? রাইট সাইড, রাইট সাইড থেকে শুরু করব। লেফট সাইড, নাকি এই যে এই মাঝখানের এই স্টার মার্কা কার্বনটা, নাকি হ্যাশ মারা কার্বনটা, কোনটা বলো? এখানে কার্যকরী Right মূলক side. কোনটা বলেন তো? হ্যাঁ, এখানে কার্যকরী মূলক কি? NH2 তো অ্যামিনো মূলক। সো এখন কি করা লাগবে বলো? এমন ভাবে নাম্বারিং করা লাগবে যেন এই কার্যকরী মূলকটাকে আমি সবচেয়ে কাছাকাছি পাই, বলেন। তাহলে রাইট সাইড থেকে শুরু করা লাগবে। তাহলে আমরা এটাকে 1 দিলাম, এইটাকে বলবো 1 2 3 4 5। আচ্ছা, তাহলে বলো নাম কি হয়? 2, সরি, এটা হচ্ছে অ্যামিনো। মিথাইল প্যান্টেন। হ্যাঁ, এইখানে হচ্ছে অ্যালকেন হিসাবে নামকরণ করছে, দেখেই বুঝতে পারতেছো আদি আমলের সিস্টেম আর কি। মানে আদি আমলের সিস্টেম মানে বুঝছো তো, অ্যালকেনের প্রায়োরিটি বেশি, অ্যামিনের প্রায়োরিটি কম, সেই হিসাবে নামকরণ করছে। তাহলে অ্যামিন হয়ে যাবে অ্যামিনো। তাহলে 2তে অ্যামিনো, অ্যামিনো লিখতে এ লাগে আর মিথাইল লিখতে এম লাগে, তাহলে প্রায়োরিটি বেশি দিছে এ কে। তাহলে হচ্ছে 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। কোথায়? 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন, বি নাম্বার না? বাংলাদেশ। আচ্ছা, CH3 মানে বুঝছো, CH3 ওইখানেই 3 পিস আছে, কেমনে সম্ভব? এখানে একটা CH3, মিথাইল মূলক আছে। হ্যাঁ, এই CH3 তিনটা কিন্তু কার্বনটার সাথে, তারপর আবার CH। আমি প্রথমে কোশ্চেন চেক করার সময় ভাবছিলাম এই কার্বনটা এক্সট্রা পড়ে গেছে, পরে ভাবলাম যে না, ঠিকই আছে। এখানে একটা CH3, এখানে একটা CH3, এটাকে সংক্ষিপ্তভাবে লেখার সিস্টেমে হচ্ছে ওইটা। বন্ড হচ্ছে CHO। এই যৌগটির IUPAC নাম কি হবে? খেয়াল করে দেখো, এটা তো 1 নাম্বার কার্বন দেওয়াই লাগবে। শাকিব খানের কথা মনে আছে নিশ্চয়ই তোমাদের, CHO মূলক থাকলে CHO অথবা CHO COOH আর একটা কি CN, এই তিনটা থাকলে হচ্ছে 1 নাম্বারে যাবে। এটা তাহলে 2 হবে। 3 কোনটা? নাকি কোনো 3 নাই? এই যে ধরো 3। তাহলে এই একটা মূলক আছে, এই একটা মূলক আছে, তাহলে তো এই যৌগের নাম মুখে মুখে হয়ে যাচ্ছে 2 ডাইমিথাইল। বলো তারপরে 2 ডাইমিথাইল প্রোপানেল। প্রোপানেল। কোনটা? সি নাম্বার, কানাডা। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো, এটার নাম কি হবে? মজা, এখানে ফাঁকা হয়ে গেছে, আমাদের টাইপিস্ট পারে নাই করতে। বলো 1 নাম্বার কার্বন কোনটা? লেফট সাইড, রাইট সাইড, নাকি স্টার হ্যাশ কার্বন, কোনটা বলো? বেসিক্যালি লেফট সাইড থেকে শুরু করা যে কথা, এই হ্যাশ কার্বন থেকে শুরু করা একই কথা। বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা, তাহলে এবার আমরা বেসিক্যালি OH মূল, হ্যাঁ, আরেকটা পসিবিলিটি আছে। হ্যাঁ, রাইট সাইড থেকে শুরু করা একই কথা, কারণ এই হাইড্রোক্সিল মূলকটা এখান থেকে শুরু করলে 1 2 3 এ পড়ে, আবার এখান থেকে শুরু করলে 1 2 3 এ পড়ে, দুই দিক থেকে একই কাহিনী। তো কোনটাকে বেশি প্রায়োরিটি দিব বলো তো? ভাইয়া নিচে তো একটা বেশি আছে। CH3 আছে, শিকল তো হ্যাঁ, বড় হয়ে যাবে। এখানে হবে কিন্তু CH2, তার নিচে হচ্ছে CH3, বুঝছেন তো? এখন আমি এই দিক থেকে যদি আসি তাহলে চেইনটা আমার অনেক লম্বা হবে না? এই দিক থেকে যে যদি আমি এদিকে নিচে নামি, জি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি আমি ওদিক থেকে সোজা আসি তাহলে আমাদের কি হচ্ছে, শিকলটা একটু খাটো হবে, মূলক পাবো এটা 2 নাম্বারে, আর ওই দিক থেকে আসলেও কিন্তু মূলক একটা পাচ্ছি 2 নাম্বারে। এই দিক থেকে গেলে মূলক কত কততে? 2 আর 4-এ, আর এই দিক থেকে গেলেও মূলক 2 আর 4-এ, মানে সব দিক দিয়েই মোটামুটি নাম্বারিং সমান হচ্ছে। তাহলে আমাদের প্রায়োরিটি কোনটা হওয়া উচিত বলেন তো? কোন দিক থেকে নাম্বারিং করব? লেফট সাইড। 3 4 5, এটা হচ্ছে 6। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? লম্বা শিকল পাবো, মূলকগুলো একই নাম্বারিং এ পাচ্ছি, কার্যকরী মূলকও একই প্রায়োরিটিতেই পাচ্ছি, তাহলে উই শুড বি চুজিং ফর দ্য লঙ্গার চেইন। তাহলে আমাদের এখানে মূলক হয়েছে কি কি? মিথাইল মূলক হয়েছে, হাইড্রোক্সিল মূলক হয়েছে, এই একটা মিথাইল মূলক হয়েছে। সো এই দুইটা হচ্ছে এম দিয়ে। আচ্ছা, আর এটা তো কার্যকরী মূলক অল। তাহলে বলেন এই যৌগের নাম কি? 2,4 ডাইমিথাইল। 2,4 ডাইমিথাইল। তারপরে কি বলো? 2,4 ডাইমিথাইল হেক্স 3 অল। 2,4 ডাইমিথাইল হেক্সানল 3 লেখছে। এই যে এখন কাহিনী হচ্ছে, এইভাবে কিন্তু লেখার নিয়ম না, ভালো করে বলতেছি, এটা IUPAC রুল ফলো করে না। হেক্স 3 অল অথবা হেক্সান 3 অল, বাট এটা যে লিখছে তোমার বুঝে নিতে হবে। 2022-23-এর প্রশ্ন, তারপরেও কিন্তু সে আদি আমলের স্টাইলেই করে, এই জন্যই তোমাদের নতুন পুরাতন সব স্টাইলে অভ্যস্ত হইতে হবে। আচ্ছা, এই যৌগটির IUPAC নাম কি?
তোমরা কি দেখছো আমি কত কঠিন কঠিন যৌগ করাইছি, অথচ পরীক্ষায় আসে কত সহজ জিনিসগুলা। সো এইগুলারই প্র্যাকটিস বেশি করে করে যেতে হবে, জানো, ধুমাধুম পারো। সিএইচ এর সাথে একটা ক্লোরিন, এখানে আবার সিএইচও। বলেন নাম্বারিং ডেফিনেটলি এটা 1 2 3 4, তাহলে কি বিউটানেল। 2 ক্লোরোবিউটানল। 2 ক্লোরোবিউটানল, এই যে বিউটানন, এই যে বিউটানল। এখন কাহিনী হচ্ছে এখানে এইসব হাইফেন টাইফেন দিছে, এগুলোর ইগনোর করবা, বুঝে নিবা যে স্যারের পালসটা কি, এখানে কি করতে চাইছে। জিএসটির প্রশ্ন, এই যৌগটির আইইউপিএসি নাম কি? এটা ডেফিনেটলি 1 2 3 4, এটা 5, তাহলে কি হবে নাম? পেন্ট। 3 in 1 all। তোমরা কি বুঝছো কিভাবে করছি? 5 কার্বন, সো পেন্ট বলে ফেললাম। 3 in 1 all, পেন্ট 3 in 1 all। এই যে এ নাম্বারটাই কারেক্ট আনসার। আমার ভুল হইলে বললো কিন্তু, গতকালকে যেমন তিহা একটা ভুল ধরে দিছিল। আচ্ছা, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন, দেখা যাক কি হয়। এই সিওটা কেমনে থাকে বুঝুন তো? CH3 এর পরে সি ডাবল বন্ড ও এইভাবে থাকে, বন্ড CH2, বন্ড আরও একটা CO বন্ড, এবার হচ্ছে CH2 বন্ড COOH। ওকে, 1 নাম্বার কার্বন 2 3 4 5 6, তার বলো এটার নাম কি? নাম কি বলা? এই দুইটার এখন ডাইঅক্সো। মানে এই যে কিটোনের যে কার্যকরী মূলক, এটার প্রিফিক্স নাম কি ছিল? প্রিফিক্স নাম ছিল হচ্ছে অক্সো। সো 3,5 ডাইঅক্সো, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, অথবা হেক্স 1 ওইক অ্যাসিড, অথবা হেক্সানোইক অ্যাসিড 1, কোনো সমস্যা নেই, অথবা কোনো নাম্বার না বললেও হবে। হ্যাঁ, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড হইল। তোমাদের জানি কি এটা ভালো কথা বলতে গেছিলাম, ভুলি টুলি গেছি, মনে নেই। রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন, নিচের কোনটি 2 ইথাইল 3 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড? আমি ওইসব দেখতে যাবো না, আমি আগে নিজের মতো নামটা সংকেতটা লিখে ফেলবো, তারপরে মিলাই দেখবো যে ইথাগুলোকে কোনটার সাথে মেলে। বলো কি হবে? পেন্টানোইক অ্যাসিড 5 কার্বনের একটা শিকল আগে বানায় ফেলি। 1 2 3 4 5, মন চাইছে তাই আমি এই কোণা থেকে 1 দিতেছি, 3 4, এটা 5, এইটাকে বানায় দিলাম COOH। ঠিক আছে, পেন্টানোইক অ্যাসিড যেহেতু, 2 তে ইথাইল থাকবে, সো 2 নাম্বার কার্বনে CH2 বন্ড হচ্ছে CH3, 3 এ একটা ফরমাইল থাকবে। ফরমাইল থাকার মানে বোঝা নাই কি থাকবে বাবা? কার্বালডিহাইড। এইভাবে বলার নিয়ম না, এটা বলার নিয়ম হচ্ছে 3 কার্বালডিহাইড, হোয়াটএভার বলছে আর কি, মন চাইছে 3 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। তো হয়ে গেছে, তো বাকি সব হাতে হাইড্রোজেন বসায় দাও, এখানে 3, এখানে 2, এখানে H, এখানে H, শেষ। এবার তোমরা মিলাই বলো কোনটা হবে, আমি জানি না, ওদিকে দেখতেও ইচ্ছা করতে হয় না। C2H5 লেখছে যে, এই জিনিসটাকে একবারে লেখছে হচ্ছে C2H5, এটা কি বুঝছেন? C2H5 বন্ড, এখানে তো CH, ঠিক আছে, তার সাথে আছে আবার একটা ব্র্যাকেটে CHও লেখা যায়, এটার সাথে ব্র্যাকেটে CHও লেখা যায়, তোমরা বুঝছো? এই যৌগটাকে আমি রিরাইট করতেছি আর কি। আচ্ছা, তারপরে পাশে আবার একটা দেখো CH, তার সাথে ব্র্যাকেটে C2H5, এই যে ইথাইল মূলক C2H5 বন্ড হচ্ছে COOH। নাও আরেকবার রিরাইট করে দিলাম, এবার মিলাই দেখো কোনটা হবে। কোনটা মিলে না তো? হ্যাঁ, শেষে COOH নাই। CO2H থাকলে এটা মিলতো, বাট ডি দাগে তো সেটা নাই। হ্যাঁ, ডিটা কাছাকাছি। CO2H হলে হয়ে যেত। ওই আমাদের মিস্টার টাইপিং ঘটনা ঘটায় ফেলছে। তোমরা একটু ইমন চন্দ্র, তিহা চন্দ্র স্ক্রিনশট মারো, আমাকে একটু মনে করে দিও, এটা স্যাক মারতে হবে। শেতাব চন্দ্র চলে এসেছে, এই এইচটা হবে এখানে, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কোনটা দিব আমরা? ডি নাম্বার, বুঝছেন তো? মানে ওইটা বাদে বাকি সব মিলে গেছে। আর এটা একটা বিশ্রী জিনিস, এটা আন্তর্জাতিকভাবেই করে, COOH CO2H লেখা, এটা অন্যায়, এটা লেখাটা ঠিক না। ওকে, তারপরে কি বলেছে? এই যৌগটির আইইউপিএসি নাম কি হবে বলো, বলা। এই কার্বনের সাথে 2টা CH3 আছে, তাহলে নাম্বারিং কোন দিক থেকে যাবে? এই দিক থেকে নিশ্চয়ই অ্যালকাইন কাছে পাচ্ছি, 1 2 3, এইটা হচ্ছে বেসিক্যালি 4 5 6, সো আমি বলে দিচ্ছি 4,4 ডাইমিথাইল হেক্স 2 আইন বা হেক্সাইন 2। বোঝো নাই কি করছি আমি? বুঝতে পারছো? স্পিড বাড়াইতে হবে। 4,4 ডাইমিথাইল, 4,4 ডাইমিথাইল হেক্স 2 আইন, 4,4 ডাইমিথাইল 2 হেক্সাইন। অশিক্ষিতরা এইভাবে লিখছে, বুঝছো না?
এই যে এটাই। বুঝছস তো পুরান টেকনোলজির নাম? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। দেখে চিনতে হবে। আচ্ছা, সাস্ট। তোমাদের একটা মজার কথা বলি, সিনেমা দেখায়নি আর কি, দাঁড়াও, কালচার শিখাই, সংস্কৃতি। তোমরা ওই সিনেমাটা দেখছো, কি জানি নাম, আমির খানের, গাজিনী। সিনেমার নাম মনে হয় গাজিনী না কি জানি থাকে। আমি দেখছি ওই যে আমি দেখছি। কাজ নেই, ভুলে যায় 15 মিনিট পর পর ভুলে যায়। ওই 10-15 Short মিনিট time পর পর memory ভুলি যায়। হ্যাঁ, সম্ভবত ইংলিশ সিনেমাটার নাম ছিল মেমেন্টো, ওইটার কপি ফিল্ম, হোয়াটএভার, ভালোই ছিল সিনেমাটা, খুব মেলা টাকা পয়সা কামাইছে। এখন ওই সিনেমার একটা সিন আছে, ওই সিনটা আমাকে খুব ভাবাইছিল। হ্যাঁ, সেটা হচ্ছে কোন জানি একটা গানের মধ্যেকার সিন বা কোন একটা মোমেন্টের সিন, এরকম দেখায় যে আমির খান আর নায়িকা তারা বসে চা বাদাম ফুচকা খাচ্ছে। হঠাৎ এক লোক এসে কি জানি জানতে চায়, ফ্রেঞ্চ ভাষায় সম্ভবত। তো নায়িকা তো বোঝে না, এই কি কয় বুঝি না। তখন আমির খান খুব সুন্দর স্মার্টলি ফ্রেঞ্চ রিপ্লাই করে বুঝায় দেয়। সো এটা দেখে নায়িকা খুব পড়ি যায়, ইমপ্রেসড হয়ে যায়। এই সিনটা আমাকে খুব ভাবাইছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর হার টু বি সো ইমপ্রেসড অ্যাবাউট দ্যাট, মানে কাহিনীটা কি। পরে ধীরে ধীরে বুঝলাম যে ভাষা তো অনেক রকমের হয়, হয় না? তোমাদের সাথে আমি গরুর ভাষায় কথা বলি, মানুষের সাথে কেউ কথা বলে তোমরা গরু, আমি এক গরু, কিছু না। এই জন্য আমি তোমাদের সাথে গরুর ভাষায় কথা বলি। এখন তুমি আমাকে যদি একজন উচ্চশিক্ষিত রসায়নবিদের সাথে বসায় দাও, আমি মোটামুটি তার কথা কিছু বুঝবো, হালকা হালকা তো রসায়ন বুঝি। এই যে আজকে যেমন ফিজিক্সের সুপার এক্সপার্ট দুইজনটা দুই পাশে নিয়ে বসছি, নাইম আর ওই পোলাডা, আমি তাদের কথা হালকা হালকা ধরতে পারছি। 2 ইঞ্জিনিয়ার 4 ইঞ্জিনিয়ার বসায় দাও, আলহামদুলিল্লাহ পারবো, কথা বলতে পারবো। ডাক্তার বসায় দাও, আমি বলদের মতো বসেই থাকবো। সো ব্যাপারটা হচ্ছে দিজ আর ল্যাঙ্গুয়েজেস। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো? হাউ মাচ ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ কমিউনিকেট উইথ? সো এইটা খুব অনন্য একটা স্মার্টনেস। তো ব্যাপারটা হচ্ছে তুমি শুধু নতুন নিয়মটা জানবা, পুরান নিয়ম জানবা না তা না, নতুন পুরাতন সব নিয়মের সমাহার লাগবে। অনলি দেন আই ক্যান কল ইউ স্মার্ট। সো এই জিনিসগুলো যদিও এরকম নতুন পুরাতন নিয়ম মিলায় ঝিলায় স্যাররা যখন যা মন চায় প্রশ্ন করে, আমি তারপরেও তেমন কোনো উচ্চবাচ্য করি না। অনলি রিজন তোরে যে সিস্টেমে নাম লিখে দেখে বুঝোস কিনা যেটা কোন যোগ্য বুঝাইছে। সো ওইটুকু স্মার্টনেস দখল করো, হাসিল করো আর কি। হ্যাঁ, চলো সিনেমার আলাপ ফাড়ি দিলাম। এটা কি হবে? এই যৌগের সঠিক নাম হলো 5-chloro-3 হাইড্রোক্সিহেক্সানল। হ্যাঁ, চা খাবো প্লিজ। কি হবে এটা 1, এটা 2 নাম্বার কার্বনে কিন্তু এই ওএইচটা ঝুলতেছে নাকি 3 নাম্বারে ঝুলতেছে ওএইচটা, বলো তো? 3 নম্বরে। নাম্বারে এইটা বেসিক্যালি এর সাথে ঝুলতেছে, কারণ এখানে তো আর হাত বাকি নাই। তাহলে এটা 4, এটা হচ্ছে 5। এই ক্লোরিন ঝুলতেছে 5 নাম্বারের সাথে, এটা হচ্ছে 6। তাহলে বলো ক্লোরিনের নাম সি দিয়ে আসে, হাইড্রোক্সিল এইচ দিয়ে আসে, তাহলে সি আগে আসবে। তাহলে কি বলা লাগবে? 5 ক্লোরো বলা লাগবে। 5 ক্লোরো 3 হাইড্রোক্সি, বুঝছো? তারপরে কি? হেক্সানেল। নেক্সট ওয়ান Hex অল তারপরে 1L হচ্ছে হেক্স X1L 1L। মিলায় দেখো এবার, হেক্সানেল এই বিটা 5 ক্লোরো 3 হাইড্রোক্সি হেক্সানেল 1, এই তো বি নাম্বার। আমার কথা কি ঠিক আছে তো নাকি? বেলজিয়াম। বেলজিয়াম, ওকে। আমার একটা স্টুডেন্ট ছিল, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়তাম বুয়েটে, ওর বাড়ি বেলজিয়ামের ফোলা, ভালো ছেলে। চলো। বেলজিয়াম থেকে বাংলাদেশ আসছে। ওর বাপ হচ্ছে ওই কি একটা এম্বাসিতে চাকরি করতো আর কি, বেলজিয়াম রিলেটেড কিছু একটাতে, মেলা বড় লোকের ফোলা, মানে স্বাভাবিক বাঙালি তো না। সো ওরা পড়াইতে যে আমি অনেক কালচার শিখতাম, ওদের দেশের কাহিনী অনেক অমুক তমুক করো। সেই পিচ্চি পোলাও কত বড় হয়ে গেছে আল্লাহ জানে, সেই সময় 6-এ ছিল, 2009 সালের কথা। আচ্ছা, তাহলে এটা ডেফিনেটলি আমাদের 1 নাম্বার কার্বন হবে, এটা হবে 2, এই 2 এর সাথে এই ভদ্রলোক ঝুলতেছে, এইটা হবে হচ্ছে আমাদের 3। তাহলে বলেন তো কি হবে? 2 মিথাইল 2 Prop. প্রোপিন 1 অল। 2 তে মিথাইল আগে বলা লাগবে, 2 মিথাইল ভাবো, তারপরে কি বলা লাগবে? প্রোপ। বুঝতেছিস না আমার কথা? 2 মিথাইল প্রোপ, তারপরে কি? 2 ইন, তারপরে কত? 1 অল, অথবা প্রোপিনল। প্রোপিনলও লিখতে পারে, বলা যায় না তারা কি লেখে। এ হবে 2 মিথাইল এটা আগে 2 তুই বলে প্রোপিন, বলছিলাম। 2 প্রোপিন 1 অল। এই যে 2 প্রোপিন লিখছে, প্রোপ 2 ইন লেখার কথা। সো এই যে এটা, তুমি এটা বলছিলা। তারপরে এই যৌগটির আইইউপিএসি নাম, তোমরা কি টের পাচ্ছ নামকরণ থেকে কি পরিমাণে প্রশ্ন আসে? সমানতা নিয়ে আরো কি পরিমাণে প্রশ্ন আসে দেখবা। জাস্ট এই ছোটখাটো কয়েকটা টপিক পড়ে গেলে না, তোর জীবনে বলা লাগবে না আমি অর্গানিক পড়ি নাই,
পড়বো না, এটা পড়লে পরীক্ষা দিতে পারবো না, কিচ্ছু না, সহজ তো। ইভেন তোরা আমি গ্যারান্টি দিতে পারি, তুই যদি আমার ক্লাসে মনোযোগী থাকিস, তুই ক্লাসটুকু করে যা, তোর পড়া লাগবে না পরীক্ষার আগে ইনশাল্লাহ। পরীক্ষার আগে খালি পিডিএফটা একটু উল্টায় যাস, আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। আচ্ছা, তো ভাইয়া এই পিডিএফ এর নাম চেঞ্জ করা হয় নাই। নাম তো ইচ্ছা করে চেঞ্জ করি না, এটা তো 1 নাম্বার ক্লাসেরই সেকেন্ড পার্ট, বুঝো নাই? না না ভাইয়া, ওই যে অন্যগুলার সবগুলা স্লাইডের নাম চেঞ্জ করার কথা ছিল চ্যানেলে, টেলিগ্রাম Maybe চ্যানেল। নাম দেওয়ার কথা ও হ্যাঁ, এই তোরা ক্লাসের মাঝখানে বললে তো হবে না বাবা, ক্লাসের পরে মনে ভাইয়া করে আমি দিস। আমি মেসেজ দিয়ে রাখছি আজকেও দিবি, টেলিগ্রামে, আজকেও আপনি দিবি, see না করেন। আজকেও দিবি, আজকেও দেখবি, আর আবার দিবি। ওকে, ভাইয়া বলো আমাদের এইটা। তো আগের ক্লাসের স্লাইডটা দেওয়া হয় নাই। এই বেটা, তোদের এই যে এই মেয়েটা এত বলদ, এই অ্যাডমিশনের ক্লাসে এসে একাডেমিক ক্লাসের গান গাইতেছে, অযথা টাইম নষ্ট, মনোযোগ নষ্ট। এই কমপ্লেনগুলো ক্লাসের মধ্যে দিয়ে এটা কোনো লাভ নাই, ক্লাসের পরে তোমরা ঘুমায় যাও তো গাধা। দেখো এটা কি অবস্থা, নাম্বারিং কোথায় করবে এটা, সরি ব্রো, হাতে লেখা লাগবে আর কি, তার মানে গ্যাঞ্জাম আছে। CH3 বন্ড CH, নিচে হচ্ছে C2, সরি CH2 CH3 বন্ড, এখানে কি CH2 আছে, বন্ড CH, নিচে হচ্ছে Br বন্ড হচ্ছে CH, এখানে Cl বন্ড CH3। ওরে বাবারে, বলো নাম্বারিং কোত্থেকে শুরু করব? লেফট, বটম, রাইট, কোনটা? আই শুড গো উইথ রাইট, রাইট? হ্যাঁ, ডান সাইড থেকে। ডান সাইড থেকে যাওয়া মূলক উচিত, আছে। কার্যকরীমূলক আছে। আচ্ছা চলো তাহলে রাইট সাইড দিয়ে শুরু করি। এটার নাম্বার দিলাম 1 2 3 4 5, নিচে না যে বামে, বামে না যে নিচে যাব, 6 7। তাহলে এই একটা মূলক পাওয়া গেছে, এই একটা, এই একটা। এখন বলো প্রায়োরিটি কার বেশি, ব্রোমিন নাকি ক্লোরিন? বলেন তো। ব্রোমিন। দুইটারই ব্রোমো, প্রায়োরিটি সমান, হ্যালোজেন। ক্লোরো। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি আগে। এখন ওই হ্যালোজেন সবগুলোরই কিন্তু প্রায়োরিটি সমান, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কিন্তু এখন হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগাইতে হবে। তাহলে ব্রোমিন আগে, একটু ওদের অপশন দেখা নেই, ওরা অ্যালকেন হিসাবে নামকরণ করছে, দেখছো? বোঝে না, অ্যালকেন হিসাবে নামকরণ করছে। জি ভাইয়া। তাইলে বলেন কি বলা লাগবে? 3 ব্রোমো, 3 ব্রোমো, ঢাকা হবে आंसर। 2 ক্লোরো, 5 কি মিথাইল, তারপরে কি হেপটেন। আচ্ছা তাইলে 2 ক্লোরো 3 ব্রোমো, আমার তো হচ্ছে 3 ব্রোমো 2 ক্লোরো, হ্যাঁ 5 মিথাইল হেপটেন, ঢাকা। আচ্ছা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, IUPAC পদ্ধতিতে এই যৌগের নাম হইতেছে, তোমরা বলো। সহজ তো না, গেঞ্জাম আছে, একটু লিখতে হবে। CH3 বন্ড CH এর সাথে হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH2 বন্ড C, CH3 এই মাথায় হচ্ছে OH, সাথে হচ্ছে CH2, তারপরে আবার হচ্ছে CH3। ঝামেলা মনে হলে আমি লিখে ফেলি, বলো। হাইড্রোক্সিলকে প্রায়োরিটি দিব, তাহলে কাছাকাছি आंसर রেখে। হবে বাংলাদেশ। এই দিক থেকে আসলে 1 2 3, 3 নাম্বার কার্বনে পড়ে, আর এই দিক থেকে গেলে 2 নাম্বার কার্বনে পড়ে। তাহলে আমি এই দিক থেকে নাম্বার তুলতেছি, 1 2, ডানে যাব নাকি বামে? ডেফিনেটলি বামে। 3 4, এটা ধরো 5। তাহলে এই একটা মূলক মিথাইল, এই মূলকটা হচ্ছে ইথাইল, তাহলে কি 2 ইথাইল, 2 ইথাইল, 4 মিথাইল, তারপরে কি পেন্ট, পেন্ট 2 অল। কোনটা? 3 5 ডাইমিথাইল। ভাইয়া আরো বড় শিকল সম্ভব না এখানে? ভাইয়া শিকল তো ডান সাইড থেকে শুরু হইলে বাম সাইড পর্যন্ত ঠিক হয়ে যায়। বিশ্রী বিশ্রী, এটা নিয়ম না বাবা। লম্বা শিকল এত বেশি প্রায়োরিটির নিয়ম না, নিয়মটা হচ্ছে তোমার কার্যকরী মূলককে সবচেয়ে কাছে পাওয়া লাগবে, তাড়াতাড়ি পাওয়া লাগবে, সেই দিক থেকে নাম্বারিং করা। সো দে ডেফিনেটলি দে হ্যাভ মেড মিস্টেক্স, বাট কিছু করার নাই তো, এখন তো MCQ মিলাইতে হবে। 2 4 ডাইমিথাইল, আমারটা তো অপশনই নাই। অপশনের খাতে ওভাবেই করতে ভাইয়া হবে। যদি One রাইট সাইড ইথাইল। থেকে দেওয়া হয় তাহলে বাংলাদেশ आंसर হয় আর কি, 3 5 ডাইমিথাইল হেক্সানল 3। কোথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই ছাগলামি করছে আল্লাহ। 3 5 ডাইমিথাইল। আচ্ছা এই দিক থেকে নাম্বার নিছে না, দেখি আপনারা একটু মিলায়। 1 2 3 4 5 6 হেক্সানল, হ্যাঁ ঠিক আছে বুঝছি, ওই তো। তাহলে কোনটা হবে आंसर বলেন? 3 এ একটা মিথাইল, বাংলাদেশ। আর হচ্ছে 5 এ একটা মিথাইল, 3 5 ডাইমিথাইল হেক্সানল 2, হেক্সানল সরি 3। সো বুঝতে পারতেছো আমি যে একটা কথা বারবার বলছিলাম, স্যারদের পালস বোঝা লাগবে যে কিভাবে নেমিং করছে, কোন এক জ্ঞানী স্যার করছে আর কি, জানি না। বাট আবারও বলতেছি ভাই, কোশ্চেন তো পুরো নিয়মেই দেখতেছি, নতুন নিয়মে তো খুব কম। কেন তোমাদের আমার কথা শোনা উচিত, এখনো বুঝতেছো না? এখন ভাই টেনশনে আছি যে Doubt রিটেনে বলছে। কি করব।
রিটেনে তুমি আধুনিক পদ্ধতি পুরান পদ্ধতিটা লিখলেই হবে, টেনশনের কিছু নেই। কাউকে এখনো পর্যন্ত শুনি নাই যে সঠিক নাম লিখে আসছে বাট নাম্বার পায় নাই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, হবে। চলো, তোমরা কি মনে করো স্যাররা এতই ব্যাকডেটেড, কিছুই জানে না? আরে ভাই জানে, কিন্তু হয় কি কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য টাইম এই যে আমাদের অল্প Copy কয়েকটা করে, বছর copy লেখা না, করে। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন বুক ব্যাংক থেকে টান মারে, ওই কারণে তখন আর চেক টেক করে না, চেঞ্জ করে না আর কি। হ্যাঁ, প্রোপাইল ইথানয়েটের সংকেত কি? এটা একটা এস্টার না, প্রোপাইল ইথানয়েট। সো কি বলছিলাম, এস্টারের নামগুলো কেমন হয়? CH3COON এর নাম কেমন হয়? সোডিয়াম ইথানয়েট। সো এই সি ডাবল এর পরের পার্টের নামটা আগে বলতে হয়। তাহলে এখানে বলছে প্রোপাইল, তাহলে প্রোপাইল মূলকের সংকেত কি? C3H কত? H7 তিন দুগুণী মানে কত? CnH টুয়াইস n প্লাস 1 না, তাহলে 3 দুগুণী 6 আর 1 7। C3H7 ওই পাশে থাকবে, আর এই পাশে কি থাকবে? সি ডাবলও থাকবে, তার পিছনে আবার কি থাকবে? ইথানয়েট। তাহলে CH3COO C3H7। আপনারা কি বোঝাচ্ছেন? এ বোঝা হবে না। আনসার তাহলে। কোনটা? তাহলে এ নাম্বার। এই যে স্যার এরকম সহজ সহজ প্রশ্ন করতে পারেন না। আচ্ছা, এই যৌগটার IUPAC নাম কি হবে বলো? এটা একটা বিশেষ কার্যকরী মূলকের যৌগ। দেখে বুঝো কিনা দেখি কোন কার্যকরী মূলক আছে এখানে। অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখানে অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক আছে বন্ড CO বন্ড। এই যে এই জিনিসটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের। সো এই দুই পাশে যেহেতু মিথাইল মূলক আছে, আর এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের নামকরণ করে কিভাবে একটু বলি দেই। অ্যাসিড অ্যানহাইড্রাইড নিয়ে একটু কথা বলি। অ্যাসিড অ্যানহাইড্রাইড, সো তোমাদের নিশ্চয়ই কি অজৈব অ্যাসিডের নিরুদন মনে আছে? সালফিউরিক অ্যাসিড থেকে সব পানি বের করে দিতে যদি চাই, বলো কতগুলো পানি বের করা যাবে এখান থেকে? এক অণু। এক অণু, কারণ হাইড্রোজেন আছে দুইটা। তাহলে এক অণু পানি বের করার পরে বলেন তো কি থাকে? SO3, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডকে আমরা বলবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাই না? যদি আমরা নাইট্রিক অ্যাসিড নেই, বলো তো এখান থেকে কয় অণু পানি বের করা যাবে? হাফ অণু। হাফ অণু, কারণ ওর মধ্যে হাইড্রোজেন একটা। তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলে এক অণু পানি বের করা যাবে। তাহলে বাকি থাকে কিন্তু গুণে গুণে বলেন। নাইট্রোজেন ছিল 2টা, তাহলে আমরা লিখবো N2। অক্সিজেন ছিল 6টা, একটা চলে গেছে, তাহলে হবে N2O5। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। তো এরকম ভাবে এখন যদি আমি জৈব অ্যাসিডের অ্যানহাইড্রেশন শুরু করি তাহলে কি হবে? জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে আমাদের RCOOH। এখান থেকে কয়টা পানি বের করা যাবে বলেন তো? হাফ অণু পানি। তখন তো বিপদ, তাহলে আমি আরেকবার লিখবো, মানে 2টা লাগবে আর কি। 2টা লেখার মানে হচ্ছে আমি ওই সংকেতটা আরেকবার লিখবো আর কি। এই যে দেখো উল্টা করে লিখতেছি, HOOC বন্ড হচ্ছে R। একই অ্যাসিড 2বার লিখছি কিন্তু। তাহলে এখান থেকে পানি বের করার মানে কি বলেন তো? এক জায়গা থেকে যদি হাইড্রোজেন যায় আরেক জায়গা থেকে হাইড্রোক্সিল যাবে, তাহলে আমার থাকে কি? থাকে হচ্ছে এই বস্তুটা RCOO, তারপর আবার এই ঘোড়ার ডিমটা। এই যে দেখো এই এতগুলো অক্সিজেন দেখে ভয় পাওয়ার কিছু নাই। এইটারই গাঠনিক সংকেত দিয়ে লিখলে আমাদের কাছে আর একটু খোলাসা হয়। RCOOH। এবার উল্টা করে ওই সেম জিনিস লিখবো, তাহলে HOCO, এই পাশে হচ্ছে R। তাহলে এইখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এখান থেকে হাইড্রোক্সিল নিয়ে চলে যাবো আমরা। এই যে তাহলে ফাইনালি প্রোডাক্টে কি পাই? প্রোডাক্টে পাই হচ্ছে এই বস্তুটুকু, চলে যাও। আর এইখান থেকে পাচ্ছি এই জিনিসটুকু। এইটাকে আমরা বলি কি হলো, এই বোর্ডটা পাগল হয়ে গেছে। এইখানে পাই এই বেটা, এইখানে পাবো এই জিনিসটা। এই যে এইটাকে বলে অ্যাসিড অ্যানহাইড্রাইডের গাঠনিক সংকেত COOCOR এরকম। আচ্ছা, সো এখন আমরা যদি একটু কয়েকটা অ্যাসিডের একটু দেখে ফেলি তাড়াতাড়ি। ধরো ইথানোয়িক অ্যাসিডের যদি হয়, তোমরা একটু ভাবো তো ইথানোয়িক অ্যাসিডের কি হবে, মানে একবারে যদি বলতে পারেন তাহলে খুব ভালো হয়, পরীক্ষা যেহেতু সামনেই। ইথানোয়িক অ্যাসিডের আমাদের অ্যানহাইড্রেট লাগবে, তাহলে কি লাগবে? 2 অণু এক জায়গায় করতে হবে। একটু ভেবে বলো তো কি হবে প্রোডাক্টটা? CH3CO, তারপরে O, তারপরে কি আবারও CO, তারপরে CH3। তোরা কি একটা ব্যাপার বুঝতেছস? মানে এই যে মাঝখানের যে অক্সিজেনটা থাকে না, এর সাপেক্ষে এই পাশে 2টা কার্বন থাকবে, ওই পাশে 2টা কার্বন, দ্যাটস ইট। এইটাকে আমরা বলবো হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক কেমনে জানি লেখে, ইথানোয়িক দুতুরি অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই জিনিসটাই। বুঝতে পারছেন কি আমার কথা? তাহলে প্রোপানোয়িক অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত আমাকে একবারে বলতে হবে।
প্রোপানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড বলো CH3 বন্ড H2 H2 bond C double bond O bond O CH2 বন্ড CO বন্ড O ওই O। এইটুকু পার্টের কপি মিরর ওই পাশে চলে যাবে হুম। তাহলে কি লিখবো আমরা CO আবারও তারপরে বলো CH2 CH3 এইটাকে বলা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। আশা করি বুঝেছো, ঠিক আছে? সো বলার নিয়ম এটা। এখন বিপদ আছে, এখন তো বিপদ সামনে। যদি আমি তোমাদেরকে বলি, ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড, তাইলে তো বিপদ। বলো এটার সংকেত কি? মিথানোইক ইথানোইক অ্যানহাইড্রাইড মানে শুধু মিথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেয় নাই, শুধু ইথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেয় নাই, মিশ্র অ্যানহাইড্রাইড দিছে। এক পাশ থেকে মিথানোইক অ্যাসিড ছিল, এক পাশ থেকে ইথানোইক অ্যাসিড ছিল, মাঝখান থেকে পানি বেরোয় গেছে। তাহলে সেটার সংকেত কিভাবে লিখবো? এটার নামকরণের ক্ষেত্রে কেন ইথানোইকটাকে আগে বলছে, এটা কি তোমরা টের পাইছো বলো তো? জি ভাই বুঝতে পারছি। তাহলে কিভাবে লিখবো দেখো, এক পাশে আমি লিখলাম CH3CO, এই পার্টটা আসছে ইথানোইক অ্যাসিড থেকে, মাঝখানে অক্সিজেন, তারপরে কি আবার CO, ওই পাশে কি লিখবো একটু বুঝে বলো তো? hydrogen এইটাকে বলা হচ্ছে মিথানোইক অ্যানহাইড্রাইড। তোমরা কি আসলে বুঝছো? বোঝো নাই মনে হয়। তোমাদেরকে আমি একটু মিথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখাই, তাহলে হয়তো আরেকটু খোলাসা হইতে পারে যাদের কাছে এখনো পরিষ্কার না ব্যাপারটা। এইটা তো গেল প্রোপানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখন তোমাকে যদি আমি বলতাম যে মিথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখো, তাহলে কি হবে? H বন্ড হচ্ছে C, O বন্ড O, CO এখানে হচ্ছে H। এইটা হচ্ছে মিথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। একটু বোঝার চেষ্টা করো। সোজা কথা, অ্যাসিডও বলে না, মিথানোইক অ্যানহাইড্রাইড এরকমও বলে, যা মন চায় বলে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি। বুঝছি এই তো। ভাইয়া। সো এইটা হচ্ছে মিথানোইক অ্যানহাইড্রাইড, এই বস্তুটা। ভাইয়া ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড একটু বোঝাবেন? একটু জোরে বল। ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড একটু বুঝিনি, আবার একটু বলো বাবা। স্যার বলছে Ethanoic- এটা আরেকবার বুঝাতে এইটা ও ওকে। হ্যাঁ ভাই। দেখো এইটুকু পার্ট কি বলো তো? ইথানোইক অ্যাসিড থেকে আসছে না, CH3CO, হ্যাঁ ভাইয়া। বুঝছো? আচ্ছা, এই পার্টটা কোত্থেকে আসছে দেখো তো? মিথানোইক অ্যাসিড থেকে আসছে না, ওই যে এই পার্টটা দেখছেন? সো হ্যাঁ। মাঝখানে যে অক্সিজেন, তাহলে এটা ডেফিনেটলি মিথানোইক অ্যানহাইড্রাইডই হবে। তুমি এটা যদি না বোঝো, তুমি আর এক কাজ করতে পারো। সেই কাজটা হচ্ছে, আমরা পাশাপাশি যেমন দুই অণু অ্যাসিড রেখে এক অণু পানি বের করে দিছিলাম, তুমি এখন আর একটা কাজ করো। সেটা হচ্ছে একটা মিথানোইক অ্যাসিড রাখো আর একটা ইথানোইক অ্যাসিড রাখো। তাহলে আমি ধরো HCOOH এটা রাখলাম মিথানোইক অ্যাসিড। এবার ইথানোইক অ্যাসিডটাকে তাহলে উল্টা করে রাখা লাগবে, প্লাস। বলেন কি লিখবো? যে বোঝো নাই সেই বলো, কি লিখবো? ইথানোইক অ্যাসিড লিখতে যাচ্ছি, H তারপরে O তারপরে C ডাবল বন্ড O তারপরে কি Double bond CH3। CH3 আচ্ছা, এবার সবাই মিলে বলো, আমি যে পানি বের করব, সেই পানি বের করতে গেলে, এটা তোমাদের লাগবে না, ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে, তাও সবাই একটু মিলেই আলোচনা করো। পানি বের যে করব, আমাকে একটু বুঝে বলো তো, হাইড্রোজেন ছাড়বে কে আর হাইড্রোক্সিল ছাড়বে কে? একটু বোঝ। আগের সিচুয়েশনগুলোতে এরকম প্যারা ছিল না। এটা একটা কি প্রতিসম অ্যাসিড অ্যানহাইড্রাইড। প্রতিসম মানে একই অ্যাসিডের দুই অণু থেকে এক অণু পানি বের হয়ে গেছে। এইটাও একটা প্রতিসম অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখছেন, এই পাশেও যে অ্যাসিড, ওই পাশেও সেই অ্যাসিড। বলেন, এই যে এটা যেটা ইথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম বলো? প্রতিসম। প্রতিসম মানে দুইটাই একই অ্যাসিডের অণু ছিল, একজন হাইড্রোজেন ছাড়ছে, একজন হাইড্রোক্সিল ছাড়ছে, কে যে কোনটা ছাড়ছে বলার কোনো উপায় নাই। এটা কি প্রতিসম অ্যাসিড অ্যানহাইড্রাইড নাকি অপ্রতিসম? এটাও প্রতিসম। প্রতিসম। এইটা কি বলো তো? প্রতিসম। এটাও প্রতিসম। মিথানোইক অ্যাসিডের দুই অণু থেকে এক অণু পানি বেরিয়ে গেছে, এটা কি বলো তো? অপ্রতিসম। প্রতিসম। এই অপ্রতিসমগুলোর ক্ষেত্রে একটু ডিপার থিঙ্কিং লাগবে, যে হাইড্রোজেন ছাড়বে কে আর হাইড্রোক্সিল ছাড়বে কে, সেই চিন্তাটাও সহজ। বলো, কে হাইড্রোজেন ছাড়বে, কে হাইড্রোক্সিল ছাড়বে? মিথানোইক অ্যাসিড কি ছাড়বে? মিথানোইক অ্যাসিড হাইড্রোজেন। ইথানোইক অ্যাসিড H plus আর ইথানোইক অ্যাসিড OH minus
কে বেশি অম্লীয়, মিথানোইক অ্যাসিড নাকি ইথানোইক অ্যাসিড বলেন? মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। এইগুলো আমরা অ্যাসিডের অম্লধর্ম নিয়ে যখন কথা বলবো তখন বলবো। আর তার আগে জেনে রাখো, অ্যাসিড, অ্যালকোহল এই জিনিসগুলা যত পিচ্ছি তত সক্রিয় হয়। সো অ্যাসিড যত ছোট তত বেশি সক্রিয়। ছোট ছোট অ্যাসিড বেশি সক্রিয় হলে সে প্রোটন ছাড়ার কথা, অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন ছাড়া। সো বেসিক্যালি এই পার্টটা থেকে আসবে হাইড্রোজেন আর এই পাশের পার্টটা থেকে আসবে হাইড্রোক্সিল। এই যে, তাহলে এবার বলো তো প্রোডাক্টে আমরা কি পাएंगे? এই পাশের বস্তুটুকু পাएंगे, এই যে এটা, এই পাশের বস্তুটুকু এখানে যুক্ত হয়েঙ্গে, এই যে হয়ে গেল শেষ। এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইথানোইক, মিথানোইক, মিথানোইক, Anhydride। তারপরে কি অ্যানহাইড্রাইড। তোমরা কি বোঝেছো? এই যে দেখো, ইথানোইক অ্যাসিড থেকে এই পার্টটুকু আসছে CH3CO, মিথানোইক অ্যাসিড থেকে এই পার্টটা আসছে HCO, এখানে OH ছিল। বুঝতে পারছিস কি বাবা রে? হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা একটু অ্যাসিড অ্যানহাইড্রেটের নাম শিখে ফেলছিলাম। এবার বলো এই যৌগটার নাম কি? Methanoic acid anhydride. মিথানোইক অ্যাসিড নাকি এটা ইথানোইক অ্যাসিড? অ্যানহাইড্রাইড। এটা ইথানোইক অ্যানহাইড্রেট। CH3CO আছে না, ওই পাশে CH2C আছে, মানে এটা হচ্ছে প্রতিসমটা। বুঝছিস কি? হ্যাঁ, বুঝতে পারছি। প্রতিসম যখনই বুঝবি মাঝখানে দাগ দিয়ে দেখবি কোন এক পাশে কতগুলা কার্বন আছে, যতগুলা কার্বন আছে ততগুলা কার্বনওয়ালা অ্যাসিডের নাম, তারপরে অ্যানহাইড্রেট, শেষ। আচ্ছা, এগুলা কে লিখছে? এত বাজে হাতের লেখা। আচ্ছা, দেখো কত সুন্দর। ভাইয়া শোনো, একটা আনসার দেখলাম ভাইয়া, অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেখলাম। হ্যাঁ, এই বিপদ তো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও তো বলা যায়, এটাকে বলা যায় না? সেটাই তো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই তো বিপজ্জনক দিয়ে দিছে। দুইটাই কারেক্ট, ইথানোইক অ্যাসিড হ্যাঁ ভাইয়া, অ্যানহাইড্রাইডও দুইটাই কারেক্ট। হ্যাঁ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই যে দেখছো মেজাজটা খারাপ হয় এইসব কারণে। বাংলাদেশের স্যাররা কি প্রশ্ন করে আমি জানি না। যাই হোক, ওই দুইটার একটা মার দিলে আনসার পাবা, টেনশন নেই। আল্লাহর নাম বিসমিল্লাহ করে মারিও, সুশান্ত ভগবানের নাম নিও, বা যারা যারা হিন্দু আছো আর কি। বলো। বিসমিল্লাহ না বলে নাম্বার হবে না। এই যে কার্বনের সাথে 3টা CH3 আছে, তাহলে কার্বনের সাথে 3টা CH3 থাকার মানেই হচ্ছে ব্যাপারটা এরকম দিলাম। তারপরে কি আছে? CH আছে, ডাবল বন্ড কি আছে? CH2। এইটার IUPAC নাম লাগবে। নাম্বারিং করবো ডেফিনেটলি এই কোণা থেকে 1 2 3, এটা হচ্ছে 4, তাহলে 3 ডাইমিথাইল বিউট 1 ইন। ক্যামেরুন আনসার। 3 ডাইমিথাইল বিউট 1 ইন। এই যে, এটা আবার দেখো অত্যাধুনিক টেকনোলজিতে নামকরণ করছে। দেখো 16-17 সালের প্রশ্ন, 16-17 সালের প্রশ্ন, অথচ তুমি 22-23-এর প্রশ্ন এসে দেখবা সেই গব্বর সিং আমলের প্রশ্ন করতেছে। অত্যাধুনিক। মানে শুধু জাহাঙ্গীরনগর না, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মানে দেখতেছেন আবল তাবল করতেছে। করে স্যাররা, তোমাদের ওটার সাথে খাপ খাওয়া নিতে হবে। এই যৌগটির সঠিক নাম কি? এটার নাম তো বেনজিন, রাইট? বলো এটার নাম কি হবে? ওয়ান থ্রি সাইক্লোহেক্সেন। আচ্ছা, নাম্বারিং যদি আমি এখান থেকে শুরু করি তাহলে কি ক্লকওয়াইজ যাব নাকি অ্যান্টি ক্লকওয়াইজ যাব বলেন? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। নিয়মটা মনে আছে? সাইক্লিক যৌগের ডাবল বন্ডের দুই পাশে অবশ্যই কনজিকিউটিভ নাম্বার থাকা লাগবে। তাহলে 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে বলো এটার নাম কি? সাইক্লোহেক্স, সাইক্লোহেক্সা। 1 3 ডাই ইন। আমি জানতাম ডাই আসবে, এই কারণে এখানে একটা আ লাগাই দিছিলাম আগে। সাইক্লোহেক্সা 1 3 ডাই ইন। আই এম ডাইং। এই যে, ওকে। IUPAC পদ্ধতিতে CH3 এটার নাম কি? কার্বনের সাথে একটা ক্লোরিন আছে আর 3টা মিথাইল মূলক আছে। বলো দেখি এটার নাম কি? এই যে বস্তুটা, বলেন। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এইটা একটা মূলক। কিছু বোঝো নাই তোমরা আমার কথা, সান্দুরা? বুঝছি ভাইয়া। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আচ্ছা, ক্রোয়েশিয়া আনসার। কোনটা? 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আচ্ছা, এবার ক্রোয়েশিয়া আনসার। সি। এবার একটু আসো ওইটা নিয়ে ভাবি, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটা হয় কিনা?
টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটাও হয়। এটা কি তোমরা বোঝো? জি ভাইয়া। টারশিয়ারি নামকরণটা বুঝি না ভাই। প্রাইমারি মানে 1 ডিগ্রি। কি বললে সুশান্ত চন্দ্র অনাহারি? প্রাইমারি বুঝো? প্রাইমারি 1 ডিগ্রি, প্রাইমারি। আচ্ছা 2 ডিগ্রি মানে কি? সেকেন্ডারি। সেকেন্ডারি, সেকেন্ডারি। আর 3 ডিগ্রিকে কি বলে বলেন তো? টারশিয়ারি, টারশিয়ারি। সো ঘটনা হচ্ছে এগুলার নাম বলতে গেলে সংক্ষিপ্ত ফর্মটাও যদি একটু জেনে নাও, এটাকে বলে টার্ট। টার্ট ডট মানে হচ্ছে টারশিয়ারি। সেকেন্ডারিকে লেখা হচ্ছে সেক। প্রাইমারিকে কি কয় আমি জানি না, প্রিম মনে হয় না কি, আমি কোনোদিন দেখি নাই, এখন তো মনে পড়তেছে না, হোয়াট এভার। সো আইডিয়াটা বুঝছেন কি আপনারা? এরকম অনেক সময় শর্ট নামেও জি ভাইয়া, দিয়ে বুঝতে দেয়। পারছি। আচ্ছা, সো এবার দেখো এটাকে কেন বলতেছি টারশিয়ারি। বিউটাইল ক্লোরাইড, বিউটেনের সাথে এটা মানে তোমাদের কি মনে আছে আইসোনীয় নামকরণ দেখাইছি তোমাদেরকে? না ভাই, দেখাই নেই? আচ্ছা ওকে, সো তাইলে একটু ওইটা দেখে আসি আমরা, তাহলে আরো ভালো বুঝবো। মোটামুটি 2 নাম্বার কার্বনে আর কি, 2 নং কার্বন যদি 3 ডিগ্রি হয় তাকে বলা হচ্ছে আইসো, আইসো যৌগ। 2 নং কার্বনটি যদি হয় 4 ডিগ্রি তাহলে তাকে বলা হচ্ছে নিও। আর 2 নাম্বার কার্বনে যদি বেসিক্যালি 2 ডিগ্রি থাকে মানে নরমাল শিকল থাকে তাইলে বলা হচ্ছে এন। এন মানে বুঝছো তো? এন মানে নরমাল, নরমাল যৌগ। ধরো তোমাকে যদি বলি আমি এন বিউটেন, এন বিউটেন কথা বলার মানে হচ্ছে নরমাল বিউটেন, মানে ওখানে কোনো শাখা নাই। বা ধরো যদি বলি এন পেন্টেন, এই যে দেখো এন পেন্টেন, এটা কি হবে? এমন একটা পেন্টেন যেখানে সব নরমাল, তার মানে কি রকম হবে সংকেতটা? সরল শিখা। সরল শিকল, CH3 CH2 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 লাস্টে হচ্ছে CH3। এখন তোমাকে যদি বলা হয় যে আইসোপেন্টেন, আইসোপেন্টেন তাইলে কি হবে? আইএসও, আইসোপেন্টেন। 2 নাম্বার কার্বনে একটা হাত বেরোবে, তাইলে দেখো তো 2 নাম্বার কার্বনে হাত বের করে আমি CH3টা এখানে এনে লাগাই দিব। আর ওই পাশে আমার তাহলে কি করা লাগবে? এখান থেকে একটা হাইড্রোজেন কমায় দেওয়া লাগবে। তোরা কি বুঝতেছিস আমার কথা? ওর যে হাতটা বের করলাম তাহলে হাইড্রোজেনটা কমে যাবে না, CH2 এর জায়গায় হয়ে যাবে CH, আর কমে যাওয়া হাইড্রোজেনটা এই পাশে লাগাই দিব। তাহলে এখানে CH2 ছিল, এখন হয়ে গেল CH3। এই যে যৌগটা এটাকে বলা হচ্ছে আইসোপেন্টেন। কেন বলা আইসোপেন্টেন? এই যে দেখেন 2 নাম্বার কার্বনটা কত ডিগ্রি দেখেন তো? 2 নাম্বার কার্বনটা 3 ডিগ্রি হয়ে গেছে না? বুঝা না? হ্যাঁ। সো এটাকে বলা হচ্ছে আইসো যৌগ। তারপরে যদি নিওপেন্টেনের কথা বলি, নিওপেন্টেনের কাহিনী কেমন হবে দেখো, এখানে লিখে দিব আমি নিওপেন্টেন। তাহলে 2 নাম্বার কার্বনটাকে হওয়া লাগবে হচ্ছে 4 ডিগ্রি। তাহলে বলেন কি করবো আমরা এবার? এই যে CH3টাকে মাথার উপরে তুলে দিলাম, এইখানে এই যে হাতটা দিয়ে দিলাম, তাহলে এর এই হাইড্রোজেনটাকে তো ফেলে দিতে হবে। ফেলে দিলে এইখানে হাইড্রোজেনের সংখ্যা কি আরেকটা বেড়ে যাবে না? বুঝে না? হ্যাঁ। এই যে বেড়ে গেল, শেষ। এরকম হবে। এটাকে বলা হচ্ছে নিওপেন্টেন। দাঁড়াও, এই আইসোনিয় নেমিং এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কোন একটা যৌগের টোটালি যতগুলো কার্বন থাকে সেটা হচ্ছে ওই যৌগের নাম হয়। IUPAC সিস্টেমে কি হয়? যতগুলা কার্বনের উপরে নাম্বার বসে যৌগের নাম কিন্তু এটা হয়। 4টা কার্বনের উপর নাম্বার বসলে, যদিও যৌগে ধরো 6-7টা কার্বন আছে, ব্যাপার না, ওইগুলো সব শাখা শিকল। মূল যৌগের নামে কিন্তু বিউটেন থাকবে যদি 4-এর উপরে নাম্বার যায়। বুঝেন না আমার কথা? জি ভাই। এইবার বলেন তো এই যৌগগুলোর নেমিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে? এই যৌগের নামে বলতেছে কিন্তু পেন্টেন, কেন বলতেছে? টোটাল নাম্বার অফ কার্বন কয়টা দেখেন তো? 5টা না? ওইখানেও দেখেন টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে 5টা। বুঝতে পারছো কি আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এখন ওই প্রাইমারি সেকেন্ডারি যখন বলে তখন একই কাজই করে। যে এই যে ধরো কে জানি তোদের হাবিবানা কার একটা কোশ্চেন জানি ছিল, ধরো কে জানি এটা কি প্রশ্ন করছিল, আমি তো ভুলে গেছি, মনে নাই রে। এই মূলকটার নাম কি আমাকে একটু বলেন তো? বলো। আইসোপ্রোপাইল। না। বিউটাইল, আইসো বিউটাইল।
আইসোপ্রোপাইল মূলকের সংকেত কেমন জানো? CH3 CH, এখানে একটা CH3 হাত, এইটাকে বলা হ্যাঁ, হচ্ছে ঠিক। এটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল র্যাডিক্যাল। তাহলে ওইটার নাম কি হওয়া উচিত বলেন তো? এটাকে আইসো হওয়া উচিত নাকি এটা নিও হওয়া উচিত বলো? নিও বিউটাইল। এটাকে বলা উচিত নিও বিউটাইল, BUTYL, নিও বিউটাইল র্যাডিক্যাল। এই ক্ষেত্রেও যেটা করে টোটাল নাম্বার অফ কার্বন দিয়ে কথা বলে আর কি। তোমরা বোঝো না আমার একটা কথা প্রশ্ন বাবারা। ছিল। বলো, সরি তোমার সেটা থামাই দিছিলাম, বলো। প্রশ্নটা হইলো যে আমাদের সময় মানে আমাদেরকে শেখানো হইতো, আমি একটা অফলাইনে পড়তাম, তখন বলতো যে যে কোনো একটা শিকল থাকলে আইসো, দুইটা শিকল থাকলে নিও। আসলে এটাও ভালো, এটাই কি? এইটাও ভালো, এইটাই সম্ভবত। কিন্তু আমি যে যখন পড়তাম আমাকে শেখানো হয়েছিল হচ্ছে এটা, যে 2 নাম্বার কার্বনটা। এটা নিয়ে আমি অনেক বিতর্ক করছি, পরে আমার কাছে অনেক দ্বিধা মনে হয়েছে যে 2 নাম্বার কার্বনটাই হওয়া লাগবে কেন, যে কোনো কার্বনে হওয়ার কথা। বাট আমাদের সময় বইতেও মনে হয় ঘোড়ার ডিমটাই লেখা থাকতো, তাই আমি বলতেছি মানে মানে মোট কথা আইডিয়াটা বোঝো। আইসোনীয় নামকরণ এখন আর বেসিক্যালি ব্যবহার করাই হয় না। বাট কিছু কিছু জায়গায় আমাদের বড় বড় নাম্বারিং এড়ানোর জন্য ছোটখাটো কিছু হেল্প লাগে আইসোনিয়র কাছ থেকে। আমরা এখন ওই কাজটাই করি। 2 নাম্বার কার্বন হওয়াটা জরুরি না, মানে বেসিক্যালি একটা শাখা থাকলে হচ্ছে আইসো, আর 2টা শাখা যদি বের হয় তাহলে হচ্ছে নিও। বুঝছো? তোমারটাই বেটার, আমারটা চেয়ে তোমারটা এই বেটার। জন্য আর কি ভাইয়া বললাম ভাইয়া যে পাওলবি ভাই 2 নং কার্বনের কথা বলছিল। ভাইও নিশ্চয়ই একই স্যারের কাছে পড়ে নাই, কিছু না। আয়, ডোন্ট মেক মি কল ভাই, ভাই ইজ ভাই। ওকে, আসো এখন ঘটনা হইতেছে বেশি ভালো হচ্ছে ওই নিয়মটা, একটা শাখা থাকলে হচ্ছে আইসো, 2টা শাখা থাকলে হচ্ছে নিও। আমি আমার গুরুকে কি পরিমাণে শ্রদ্ধা করি তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। তো সেই গুরুর কাছে শেখা একাডেমিকের আমলের জিনিস নিয়ে কিন্তু আমি দ্বিধা তুলতেছি। সো সেই জায়গায় আমার ভাই কোনো ব্যাপার না আমার কাছে, ভাই আরও আমার বন্ধু মানুষ আর কি। সো নিয়মের কাছে মাথা নত করতে হবে, কোনো আত্মীয় স্বজনের কাছে না যে আমার গুরুকে আমি কত মানে গুরুর কথা ফেলতে পারতেছি না। নট লাইক দ্যাট, লজিক ইজ লজিক, সহজ কথা। উই আচ্ছা আর এখন ওয়েটিং আমি ফর 2 ভাইয়ের কল রেকর্ডিং। থাপড়ায় দাঁত ফেলাই দিব ফাজিল কোথায়। দেখ, এটার নাম কেন আমি সাজেস্ট করতেছি বুঝছেন আপনারা? টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডটা, এইটা যে টারশিয়ারি, এটা কি টের পাচ্ছেন? এটা 3 ডিগ্রি না? কেউ বোঝা নাই? 2 নাম্বার কার্বনটা দেখ বাবা, বোঝা না রে? জি ভাই, ভাইয়া বুঝতে পারছি। 3 ডিগ্রি। হ্যাঁ ভাইয়া। বিউটাইলকে কেন বলতেছি, এই যে জিনিসটা মিলাইতে পারতেছো না, এই যে নিও বিউটাইল র্যাডিক্যাল তো এটাই। হ্যাঁ, বুঝছি। আর ক্লোরাইড বলছি, কারণটা বুঝছো আশা করি। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু www.googley.com কি জানি ভাই আমি মাত্র করছি, কি বলে, নিউবিউটাইল র্যাডিক্যাল বলে কিছু নাই। কি নিউবিউটাইল র্যাডিক্যাল বলে কিছু নাই। আরে সেটা হইলো বেটা টারশিয়ারি, দাঁড়া আগে, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড না ওইখানে? হ্যাঁ, হ্যাঁ। ওই অ্যালকোহল দিলেও বোঝা যাবে কাহিনীটা কি। এই যে দেখেন তো, হ্যাঁ ঠিক আছে, ওইটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডই। এই যে দেখো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল দেখাইছে ওরা। CH3 3টা কার্বনের সাথে OH, মানে কি এটা হুবহু না? এই যে এটাই, এখানে যদি OH লাগায় তার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এ বোঝা না? হ্যাঁ ভাই এখানে একটা কোশ্চেন জি ভাই, বুঝতে পারছি। মানে এখানে ক্লোরিনের সাথে থাকা কার্বনটাকে আমি কেন 1 নাম্বার দিচ্ছিলাম? ওটা তো মানে কাছাকাছি আসতেছে, মানে মূলকের কাছাকাছি। জানি না, সিমেট্রি ব্রেক হয় বা সামথিং লাইক দ্যাট। মানে আইসোনিয় নেমিং এর ক্ষেত্রে না এত কাহিনী করে না, মানে খুবই প্রতিসম রাখার চেষ্টা করে, সুন্দর হয় যাতে, মানে উই ডোন্ট হ্যাভ আনসার টু দিস কোয়েশ্চেন্স, মানে আমরা জানি না। আর কিন্তু এইখানে তখন তো- কাছাকাছি তখন তো 3টা কার্বন হবে না। তখন তো 3টা কার্বন হবেই না, রাইট? ওই 2টা কার্বন হয়ে যাবে আর কি। আচ্ছা এবার আসো, ওই তিহা যেটা বললো গুগল করে দেখে চুপ করে আছে, আমার বলবি না গাধা, আমার ভুল হচ্ছে। সো এটাকে আসলে নিও বিউটাইল র্যাডিক্যাল বলে না। এই কারণে তোমরা খেয়াল করছো কিনা, আমি আইসো লিখে আবার কাটতেছিলাম একবার, মানে কনফিউজ ছিলাম যে এটা আসলে কি হবে। আসলেই তাই, এটা হচ্ছে যে আইসো বিউটাইল র্যাডিক্যাল হবে। বিকজ আমি এটা নিয়ে পরে কথা বলবো না যে কেন বলে, মানে এটা তো আসলে নিও হওয়া উচিত, তাই না? 4 ডিগ্রি হয়ে যাচ্ছে না, বাট এটার সাথে এটা রেজেম্বলেন্সের কারণে, মানে কি বলে, সিমিলারিটি থাকার কারণে সম্ভবত ওইটাকেও বলে আইসো বিউটাইল র্যাডিক্যাল। স্যার আমি কি ঠিক ওই ডিগ্রি হবে এমন তো কোনো কথা নেই, ওখানে তো কার্বন ছাড়া অন্য কিছু যুক্ত হইতে পারে, তার জন্য হয়তো। মেবি আরে এই বস্তুটা খালি ঝামেলা করে। আচ্ছা তিহা কি দেখছি, সেটাকে আইসো বিউটাইল র্যাডিক্যালই তো বলে নাকি? না, এটাকে বলে নিউ পেন্টাইল র্যাডিক্যাল। আইসো বিউটাইল বলে না? না,
নিওপেন্টাইল বলে? আর এইখানে না এখানে তো একটু 5টা ঝামেলা আছে। কার্বনই নাই। 4টা কার্বন আছে তো এখানে পেন্টাল কিভাবে আসবে? তা ওই কার্বনে তো কার্বন যুক্ত হইতেও পারে, নাও না হইতে পারে। এইটার মাঝের কার্বন থেকে গেলেই হয় না, এটা বলা হচ্ছে যে আইসোবিউটেন থেকে প্রান্তীয় হাইড্রোজেন গেলে সেটা হবে হচ্ছে যে আইসোবিউটাইল রেডিকাল। আবার বল, বুঝি নাই। মানে এখানে যদি কার্বন থেকে হাতটা না হয়ে একটা হাইড্রোজেন থাকতো তাহলে তো এটা আইসোবিউটেন হতো না? আইসোবিউটেন হইতো, রাইট? হ্যাঁ। হ্যাঁ, এখন এখান থেকে পাশের CH3 গুলো থেকে যদি কোনোটার হাইড্রোজেন চলে যেয়ে একটা হাত খুলতো তাহলে সেইটাকে বলতো আইসোবিউটাইল রেডিকাল। বুঝছি। আর এভাবে দেখছি। ও এ ব্রো, তাইলে এটাকে নিওবিউটাইলই বলার কথা। গুগল বলতেছে নিওবিউটাইল রেডিক্যাল বলে কিছু নাই। হ্যাঁ, এরকম হওয়ার কথা না, এটাই নিওবিউটাইল রেডিক্যাল হওয়ার কথা। আচ্ছা, এই জিনিসটা আমি একটু দেখে বলবো না। আমার এই জায়গাটা একটা স্ক্রিনশট লাগবে শ্বেতাবচন্দ্র, এটা আজকে রাতেই সমাধান করার বিষয়, একটু দিয়ে দাও তো আমারে। ওকে, সো ঘটনা হচ্ছে যেটা, তাইলে এটার নাম টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের পক্ষেই আমি যাচ্ছি আর কি। আপনারা কি বুঝেছেন আমার কথা বন্ধুগণ? কেন গেছি? এইটা টারশিয়ারি কার্বন, বোঝা গেছে, 3 ডিগ্রি কার্বন। আর বিউটাইল বলার কারণ টোটাল 4টা কার্বন আছে, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, ঠিকই আছে, এইটাই হবে ভাইয়া না। হঠাৎ মনে পড়লো বড় কোচিং এ এটা আনসার সি দেওয়া আছে। ভাইয়া সি হবে, IUPAC না, এটা তো প্রচলিত নাম। ও, অ্যানসার তো সি হবে, ইউপেক নামকরণ বলছে। তা এর আগে তো ওইটাই দিছিল। বড় কোচিং এও সি দেওয়া আছে। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ও টারশিয়ারি বিউটাইল confused. ক্লোরাইডটা প্রচলিত নাম। ভাইয়া ওইটা তো প্রচলিত মানে সনাতন নাম, আইপেক নাম সি হবে। হ্যাঁ, এই কিন্তু কথাটাও ইউপেক যুক্তি নাম আছে। অনুসারে আইপিএস সি হবে। বড় কোচিং আসলেই ভালো, খুবই ভালো। ভাই আপনি তো প্রথমে ওইটাই দেখাইছিলেন, মানে সি হ্যাঁ, এ কিন্তু দেখাইছিলেন। পরে আবার ওই নামটা দেখে পছন্দ হয়েছিল, রাইট? তাহলে এই আলোচনাও কিন্তু সার্থক হয়েছে, এর ফলে আমরা অনেক কিছু শিখছি। আমি নিজেও আমার অনেক দুর্বলতা টের পাইছি, বুঝছেন তো? আচ্ছা, তাহলে এই বস্তুটা ফেলে দিলাম, আমরা বড় কোচিং এর সাথেই একমত, রাইট? এটাই ঠিক। যুক্তি যেদিকে যাবে তার সাথে একমত হইতে হবে, সেটা হোক বড় কোচিং, সেটা হোক ছোট কোচিং, ঠিক আছে? সেটা হোক আমার বড় ভাই, সেটা হোক তোমার বড় ভাই। তাহলে বি হতো। হ্যাঁ, সনাতন পদ্ধতি বা অন্য নাম হইলেও বি নামের দিকে যাইতাম, রাইট? ভালো কথা। ঠিক আছে, ওকে। সো আইসোনিওটা এই সুবাদে শেখা হয়ে গেল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি শেখা হইলো। পরের এই বিশেষ যৌগটিতে যাই। এইটা কিন্তু বেনজিন। এইখানে কিন্তু তিহার কথা শোনা যাবে না যে আমি নাম্বারিং কোন চিপা দিয়ে শুরু করবো। এটা বেনজিন তো বেনজিনই, ঠিক আছে? আচ্ছা, বলো এবার এই যৌগের নাম তোমাদের বলা লাগবে। নাম্বারিং থেকে শুরু করবো এটাই খুঁজে পাচ্ছি না। ভাবো, প্রথম কথা হচ্ছে এইটা যে জাইলিন, এটা কি তোমরা জানো? গতদিনই দেখাইছিলাম না মনে হয় ক্লাসে? হ্যাঁ। সো এই যোগের একটা অপশন, আমি এই কারণে অপশনগুলো দেখতেছিলাম যে অপশনে কোথাও জাইলিন আছে কিনা। যদি এটা জাইলিন থাকতো তাহলে কি হতো জানো এই যোগের নাম? এইটা 1 নাম্বার কার্বন, এটা 2, 3, এটা 4। এটা কি মূলক বলেন তো? বিউটাইল মূলক না? তাহলে এটা হচ্ছে হ্যাঁ, 4 বিউটাইল, বিউটাইল জাইলিন। 4 বিউটাইল অর্থোজাইলিন। হ্যাঁ, অর্থ বোঝো নাই? বুঝছি। 4 বিউটাইল অর্থোজাইলিন। কিন্তু এখন ইতারা তো অপশনেই দেয় না, আমি কিন্তু এই কারণে অপশন খুঁজতেছিলাম যে অপশনে কি কি দিছে। বেনজিন দিয়ে নাম করছে। বেনজিন থেকে নামকরণ করছে, ঠিক আছে, চলেন আমরাও বেনজিন থেকেই করব, কোনো ব্যাপার না। এখন ভাবো কি করা যায়, কি করা যায়। আমরা যদি এটাকে 1 ধরি তাহলে এর দিকে 2 আসা লাগবে, তখন এটা 4 হবে। তাইলে পুরা বেনজিন দিয়ে নামকরণ করছে, এটা তো অন্যায় করছে রে। ডাইমিথাইল বিউটাইল বেনজিন, 1 to 4 ডাইমিথাইল বিউটাইল বেনজিন। সি নাম্বার তো একেবারে অসম্ভব, বুঝছেন তো? কেন 1 to 4 একবারে মেরে দিছে কেন? বিউটাইল আর হচ্ছে তোমার এও হবে না, এতে 1 2 ডাই লেখা নাই, ডাই লেখা নাই, তার মানে এ নাম্বারও হবে না। আচ্ছা, তারপরে একেবারে ডি আনসার। মিথাইল বিউটাইল বেনজিন, বিটা হলো হাস্যকর। ভাইয়া বি আগে এটা আছে, এম এর এটা আগে হলো বি আসছে, তার মানে 4-5 ডি হবে। হবে, 4-5 ডাইমিথাইল হবে, কারণ 4-5 বড় ডাইমিথাইল। শিকলের থেকে নামকরণ করতে হয় বানাইছো এটা? না, নাম্বার 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন, এই কাজই করছে তারা, দেখেন এই যে। আচ্ছা ভাইয়া বুঝছো? মানে ডাবল বন্ড থাকলে
ওয়ান আর টু ডাবল বন্ডেই হবে না? বাবা, ওয়েন দ্যাট ইজ এ বেনজিন, স্ট্রেট বেনজিন, এখানে তোমার ওই ডাবল বন্ড ট্রিপল বন্ড দেখা যাবে না। কিছু মনে হয় বুঝিস না, মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না নাকি? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। বাবারে, ওই কথাগুলো বলছিলাম, ওয়েন দ্যাট ইজ সামথিং এলস, লাইক সামথিং লাইক দ্যাট। ধরো এইটা, এই ক্ষেত্রে তুমি এবার নাম্বারিং চিন্তা করো, এই বস্তুটার নাম্বারিং এমন ভাবে করা লাগবে ডাবল বন্ডের দুই পাশে যেন অবশ্যই কনজিকিউটিভ নাম্বার পড়ে, ঠিক আছে? আর ওই যে লম্বা টম্বা শিকল কি বলতেছিলি জানি না, এখানে সিম্পলি মানে কি বলে সাবট্রাকটিভ মেথডে করা লাগবে এটা, এই প্রশ্নের উত্তর। আর কোনো রাস্তা খোলা নেই। কারণটা হচ্ছে মানে এই যৌগের নাম এইভাবে বলারই কথা না, জাইলিন দিয়ে বলা উচিত। কিন্তু সেখানে তারা যেভাবে দিছে সিম্পলি বাদ দিতে হবে অপশন, যে এটা সম্ভব না, ওইটা সম্ভব না, তাহলে এটাই পসিবল একমাত্র। এবং এখানে আমরা বুঝতেছি কি, এক তো নম্বর ভাইয়া কারণ তারা ভালোই পুরানো কোশ্চেন, এক কত 10 বছর আগের 15-16 10 বছর আগের। হ্যাঁ ভাই, গেটটা। আচ্ছা, তারপরে চলো, তার মানে এটার নাম কি? এরকম কোশ্চেন আসলে এলিমিনেশন মেথড ফলো হ্যাঁ, এলিমিনেশন করতে হবে আর কি, যে আর কোন অপশন পসিবল না। আচ্ছা, তারপরে বলো এটা কি হবে? 1,2 বিউটাইন কার্বন এক নাম্বার কোনটা? এটা ডাই ইনার 1 2 3 4, তাহলে বিউট বিউট 1 2 ডাইইন 1 2 বিউটাডাইন। এই যে এটা বি নাম্বার, ঠিক আছে না? ঠিক আছে তো? বি নাম্বার। এই সান্দুর নাম কি বাবারে? অনেকগুলা CH3, তাহলে এই কার্বনের সাথে 3টা CH3 আছে, CH3 CH3 CH3, ওকে। বন্ড CH2 বন্ড CH বন্ড CH3 দুইটা কেমনে সম্ভব বলো? এইখানে একটা CH3 লাগাইছে, এইখানে আর একটা CH3 লাগাইছে, বুঝতে পারছেন? তাহলে নাম্বারিং যাবে কোন পাশ থেকে? বাম পাশ থেকে। 1 2 3 4 5, তাহলে 4 একটা মিথাইল, 2 এ দুইটা মিথাইল, তাহলে 2 2 4 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, আর্জেন্টিনা। আচ্ছা, তারপরে চলো, আইপিএসসি অনুসারে CF3CHBrCl, বাহ, CF3 কার্বনের সাথে 3টা ফ্লোরিন কানেক্ট করছে। সর্বনাশ, এই কার্বন তো মরে যাইতেছে। 3টা এত উচ্চতর ঋণাত্মক মৌল, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা দিছে ব্রোমিন, আর একটা দিছে হচ্ছে ক্লোরিন। ওকে, বলেন এখন কি করা লাগবে? কোনটাকে 1 নাম্বার দিবা? ফ্লোরিনের 3টাকে নাকি ব্রোমিন ক্লোরিনের 2টাকে? বলো, মানে ওইটা ফ্লোরিনের 3টাকে। ফ্লোরিন কারণ ফ্লোরিনের। ওইখানে দেখো মূলক প্রকাশক যে নাম্বারগুলো হবে সে নাম্বারের যোগফল, এখানে যদি 1 না দাও, 2 যদি মারো, 1 যদি এটাকে দাও তাহলে এটা আসবে 2, তখন 3 দুগুণী 6 চলে আসবে। আর এখন যদি আমি একে 1 দেই তাহলে 1 1 1, মানে জাস্ট 3 নাম্বার আসতেছে আর কি। তো তোমরা মনে হয় বোঝো না আমি কি বলছি, বুঝছো কি? জি ভাইয়া জি ভাইয়া, বুঝছি। বুঝতে পারছি। কিন্তু এই সিস্টেমটা নাকি করা উচিত না। কেন করা উচিত না? শাওন ভাইয়া একদিন বলছিল আর কি, মানে ইশারাতে বলছিল, যারা বুঝিস নাই তারা দরকার নেই এটা, এই জন্য আর কি। তাহলে আমিও বুঝি নাই, যেহেতু আমারও দরকার নাই। সি হবে আনসার, 2 ব্রোমো 2 আচ্ছা, ক্লোরো। দেখি এখানে কি হবে তাহলে। ট্রাইক্লোরোইথেন 2 ব্রোমো 2 ব্রোমো 2 ক্লোরো। সাউন্ড যে কি বুঝে বলছে আমি তো বুঝতে পারতেছি না, আমারও ভেবে দেখা লাগবে আর কি। মানে ওই সময়ে যে আলোচনায় ছিল, এই আলোচনার মধ্যে আমি থাকলে হয়তো বুঝতে পারতাম। ভাইয়ার একটা Two- কল লাগায়া কল রেকর্ডিং যদি একটু এই বেটা, এটারে তোরা হালকা বানায় ফেলতেছিস ভাই। দ্যাট ওয়াজ এ ন্যাশনাল ইস্যু, দ্যাট ইজ স্টিল ন্যাশনাল ইস্যু। তোরা যখন ওই আমি বলি না আমার সাথে খালাদা জিয়ার কত মিল, টের পাবি আর কি কোনো একদিন। স্কাইপি কেলেঙ্কারির নাম শুনছস? জি সেই ভাইয়া সময় তো শুনছি। তোদের মনে হয় জন্ম হয় নাই বা না, ছোট। এই যে আন্তর্জাতিক শুনছিলাম অপরাধ আজকে। ট্রাইব্যুনাল ICT, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যেটা বসাইছিল, যেটা দিয়ে এই যে হাসিনারে ফাঁসি দেওয়া হইলো, ওইটা প্রথম বসাইছিল কবে? কোর্ট তো হাসিনার করা, যখন হচ্ছে এই যে তথাকথিত যুদ্ধাপরাধীর বিচার শুরু করছিল। এটা বইলা খালি জামাতের নেতাগুলারই ফাঁসাইছে। যুদ্ধাপরাধী তো আওয়ামী লীগের মধ্যে আর ছিল না, অথচ ওর নিজের পরিবারের মধ্যে কি পরিমাণে ছিল, এখন বললে তো রাজনীতির ক্লাস হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে, ওই ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর থেকে শুরু করে জাজদেরকে যে কিভাবে প্রভাবিত করা হয়েছে, সেইগুলা নিয়ে তারা জাজরাই কথা বলছিল যখন স্কাইপি কলে বৈশা, ওই জিনিস ফাঁস হয়ে গেছিল। এবং ওইখানে স্পষ্ট বলতেছিল যে হাউ দে আর বিং ইনফ্লুয়েন্সড। তোমরা বোঝো নাই আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। ওইটা কি দুইটা মানুষের পার্সোনাল কোনো ডিসকাশন ছিল, নাকি ওইটা একটা ন্যাশনাল ইস্যু? বলেন তো আমাকে একটু। ন্যাশনাল ইস্যু। এইটা ওই রেকর্ডিং যে ফাঁস করছে, তোমরা যদি বলো যে ওইখানে একটা নৈতিকতার ব্যাপার, বেড়া তুই মানুষের জীবন নিয়ে ফাইজলামি করতেছস,
কত কোটি মানুষের জীবন এই কয় বছরে 15-16 বছরে খাইছে, ওই রেকর্ডিংটার গুরুত্ব যদি বুঝতো আগেই বাঙালি, যে মানে ওইটাকে ভাইয়া হুম যখন যখন স্কাইপি অফ হয়ে যাচ্ছিল তখন আর কি এই কেলেঙ্কারিটার কথা জানছিলাম। যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে তোমরা এটারে হালকাভাবে নিও না, মানে জিনিসটা আসলে বুঝবে বাঙালি কোনো একদিন যে আরিফ হকের ওই রেকর্ডিং এর দরকারটা কি ছিল। এবং বাঙালি গালিটা মুখে আসতেছে বলতেছি না, বিশেষ করে স্টুডেন্টরা, তোমরা এত বড় ছাগল, তা নাহলে এইটা নিয়ে দেশে একটা তুলকালাম করে ফেলতো যে এরকম মিছা কথা, তাইলে ওটা তো জাস্ট একটা ইঙ্গিত ছিল, নমুনা ছিল। হাউ মেনি লাইজ দে হ্যাভ লাইড, জাস্ট কোন একদিন বেরোবে, সেই দিনও এই বাঙালি কারণেই হাহা তো দিবে। বলছি ভাই আরো ভিডিও লাগবে ভাই। না, আর কোনো ভিডিও লাগবে না ভাই, মাফ কর আমাকে, ক্ষমা কর, আমি আর চাই না এইসব। মানুষের ভালো করতে যায় ক্ষতি হয়ে যায়, মানে এটা বুঝতেছে না যে দুইটা মানুষের ব্যক্তিগত আলোচনা না, এটা দেশের ইস্যু, দেশের ইস্যু। এবং হু দিস আরিফ হক ওয়াজ অ্যান্ড হু ইজ মাই বড় ভাই, তাদের কথাবার্তা মানে কত গুরুত্বপূর্ণ ইস্যু এখনো বুঝবে না বাঙালি। বাঙালি সেই স্যাঁচড়ার দল, সেই ছাগল দল মরে যাওয়ার পরে বোঝে, বা ওই যে খালেদা জিয়া বিছনায় উঠলে তারপরে বোঝে যে এই বেডি কি দরকারি ছিল। ওই আসো। ভূমিয়ার কাহিনী। 2 ব্রোমো 2 ক্লোরো, তারপরে কি 1 1 1, তারপরে কি ট্রাইক্লোরোইথেন। ট্রাইফ্লোরো ইথেন। কোনটা আনসার, কোনটা? একটাও। ট্রাইক্লোরো কেন, ট্রাইফ্লুরো হওয়ার কথা তো। টাইপিং মিস্টেক, হইতে পারে আমাদের টাইপিং মিস্টেক, আমি জানি না। মানে তাহলে দুই এইটা, জায়গায় ক্লোরো কেমনে হয়? হ্যাঁ ওইটাই ভুল হয়েছে আর কি, ট্রাইফ্লোরো হবে মনে হয় এখানে। ঠিক আছে, এটা একটু দেখতে হবে, চেক করতে হবে, একটু মনে করে দিস তো। আর এই শেতাব চন্দ্র মনে করে দেয়, কিন্তু ও একটু মার্ক করে দেয় না যে গ্যাঞ্জামটা কোথায় হয়েছে, পরে আমি আর খুঁজে পাই না যে এই স্লাইডে কি আল্লাহ জানে। আচ্ছা, তারপরে 13-14 সালের প্রশ্ন, CH2 ডাবল বন্ড CH, এইখানে আর একটা মনে হয় CH হবে না, কি করতেছি আল্লাহ জানে। না না না, সরি, এইখানে না, এইখানে হবে হচ্ছে CH, আর এইখানে ঝুলবে হচ্ছে CH3। আপনারা বোঝেন কিনা দেখেন তো। CH2 এর পরে ডাবল বন্ড DC, তারপরে একটা CH, তার যোজনী পূর্ণ হয়ে গেছে, এই কারণে এখান থেকে সরাই গেছি। তার পাশে একটা CH ছিল, সেই CH এর সাথে CH3 ঝুলতেছিল। তার পাশে কি বলেন তো, মিথাইল পেন্ট CH2 1 ইন CH3, তারপরে বলো কি হবে। 1 2 3 3 মিথাইল 4 পেন্ট 5, 1 ইন। 3 মিথাইল পেন্ট 1 ইন, রাইট, 3 মিথাইল 1 পেন্টিন, এই যে এটা লেখছে তারা, এটা হবে না? এটাই ভাইয়া আমেরিকা। হ্যাঁ, আমেরিকা। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই কার্বনের সাথে 4টা CH3, বলেন এই বস্তুর নাম কি? বলেন বলেন বলেন। 2 ডাইমিথাইল প্রোপেন। 1 2 3 টিও টিও। এই যোগের কঙ্কাল সংকেত কি হবে বলো দেখি, এই যোগের কঙ্কাল সংকেতটা প্লাস এরকম হবে না, প্লাস চিহ্ন। আচ্ছা, তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন কোনটা? টারশিয়ারি মিথাইল কার্বন, আল্লাহ। আচ্ছা, আইসোপেন্টেন, আইসোপেন্টেন তো বলে কিছু নাই, না আছে বাট এটা না। হ্যাঁ, কি 2 ডাইমিথাইল প্রোপেন, কি টেট্রামিথাইল ছিল এটা, টারশিয়ারি। হ্যাঁ, ও সরি, টেট্রা, আমি টারশিয়ারি পড়তেছি। 2 ডাইমিথাইল প্রোপেন লেখছে, এই গাধা, এটা বানান ঠিক করতে হবে, প্রোপেন। তাহলে কি ডি নাম্বার আনসার তো নাকি, বুঝেছো? টাইপিস্ট জিবা ঢাকা। আচ্ছা, এইবার চলো সমানতার মধ্যে ঢুকি। সমানতা বেসিক্যালি 2 প্রকার। একটা হচ্ছে গাঠনিক বা স্ট্রাকচারাল, আর একটা কি বলেন, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। এই গাঠনিক সমানতা আবার কয় প্রকারের হয়? 5 প্রকার। 5 প্রকারের। প্রথমটা হচ্ছে কি, শিকল সমানতা। তারপরে কি বলো? অবস্থান অবস্থান সমানতা। তারপরে কার্যকরী মূলক সমানতা। তারপরেটা কি? মেটামারিজম। মেটামারিজম। তারপরেটা টটোমারিজম। হয়ে গেল, শেষ। 5 টাইপের। এখন এর মধ্যে মেটামারিজমটা হচ্ছে এক ধরনের, এটা কি বলতো, বিশেষ ধরনের অবস্থান সমানতা। অবস্থান সমানতা। আর নিচেরটা কি, বিশেষ কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা। ইমন আবার ব্যাক। আমি ছিলাম প্রথম থেকেই ছিলাম, ঘুমাইতেছিলাম, সাইলেন্ট কিলার। হ্যাঁ সেটাই, বড় ভাইরাও বুঝে গেছে এই একটা জিনিস, একটা জিনিস বটে বাবা।
এবার আসো বাবারে, ত্রিমাত্রিক সমানতার প্রথম টাইপটা যেন কি আমাদের? জ্যামিতিক। জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতারই আর একটা নাম আমরা শিখতাম ছোটবেলায়, সিস ট্রান্স সমানতা। পরে বড় হয়ে এখন জানছি জ্যামিতিক সমানতার একটা অংশ হইতেছে সিস ট্রান্স, যেটা ব্যাকডেটেড। এই নামে এখন আর কিছু নাই, বেসিক্যালি বলে না কিছু। সো যেটা আধুনিক জিনিস সেটার নাম হচ্ছে কি? জেডি। ZE, জেডি। যেটার আসলে নাম হচ্ছে ইজেড। আমি ব্যক্তিগতভাবে জেডি দিয়ে বলি। আর আরেকটা আছে সাইন অ্যান্টি, ওইটাও লাগে না, বেসিক্যালি জেডি শিখলেই সব হয়ে যায়। সো সাইন অ্যান্টি মাঝে মধ্যে অনেকে ইউজ করো, এগুলো সব অবসলিট, মানে বেসিক্যালি জেডি আইসোমারিজম আর কি। সো এটা জেডি বলার কারণটা কি? সিস যেসব কন্ডিশনে হয় জেড তা, ট্রান্স যা ই তা। সো আমি মনে রাখি সিজ, CIZ, সিজ। সিজ মানে বুঝছো তো, সিস যে কন্ডিশনে, জেড ওই কন্ডিশনে। বোঝো নাই আমার কথা? বোঝাছো? জি ভাইয়া, আচ্ছা, মনে এখন রাখার ঘটনা কৌশল হইতেছে পেয়ে গেলাম। 2 নাম্বারটা হচ্ছে কি? আলোক সমানতা, ইংরেজিতে বলে অপটিক্যাল আইসোমারিজম, আলোক সমানতা। এই তো, এই দুইটা জানলেই হবে আমাদের অনেক। চলো শিকল সমানতা নিয়ে কথা বলি। শিকলের মধ্যে তিড়িং বিড়িং চলবে, শিকল উল্টানি পাল্টানি হবে। সো শিকল উল্টানি পাল্টানি হইলে একটা ভালো উদাহরণ একটু আগে আমি লিখেছিলাম, ওটাকে কপি পাস্তা করি। এই যে আই লাভ কপি আইসো, পাস্তা। নিও, এন, এগুলা। হ্যাঁ, এই জিনিসটাই। সো এরাই হচ্ছে পরস্পরের শিকল সমানো। টোটাল নাম্বার অফ কার্বন হাইড্রোজেন দেখো সমান, টোটাল নাম্বার অফ কার্বন হাইড্রোজেন যা যা আছে সবই সমান। শুধুমাত্র কি বদলাইছে? তাদের শিকলটা, শিকল এদিক ওদিক গেছে। এইটাকে আমরা বলি পরস্পরের শিকল সমানো। সো এই যৌগটার আর কোনো শিকল সমানো কি পসিবল? দেখো তো, এই 3টা স্ট্রাকচারের বাইরে ভাবেন, এই 3টা স্ট্রাকচারের বাইরে আর পসিবল? না ভাইয়া, পসিবল আর না। কোন তো সম্ভব না। সো এটাকে বলবো আমরা এন পেন্টেন। এটাকে কি বলবো? আইসো 2 মিথাইল কি বলেন? বিউটেন। এটাকে কি বলবো? 2 ডাইমিথাইল প্রোপেন। মিথাইল প্রোপেন। সো কোনো একটা যৌগের আর কোনো কনফিগারেশন পসিবল কিনা এটা একটু নিজেরা ভাবা শিখতে হবে, যে আর কোনোভাবে বেকায় টেকায় লেখা যায় কিনা আর কি। ঠিক আছে, আচ্ছা গেল, এটা বাচ্চা জিনিস। শোনো, সমানতা নিয়ে যে পড়াচ্ছি, লাস্ট একটা কথা বলবো, তখন দেখবা যে পড়া বেকার। এই জন্য আমি বেশি কথা বলবো না এটা নিয়ে। মিনিমাম একটা কমন সেন্স না হলে নয়, সেটুকু নিয়ে আলোচনা করতেছি। অবস্থান সমানতায় কি হবে? প্রচুর আসে। যা কই কথা শুন। সো অবস্থান সমানতায় কি হবে? কার্যকরী মূলকের অবস্থানটা শুধু পরিবর্তন হবে, আর কিচ্ছু হবে না। সো তাহলে কি? এটা ধরো আমাকে একটু বলো, CH3CH2OH এই যৌগের অবস্থান সমানতা কয়টা হবে? বলো। হবে না, হ্যাঁ, হবে না। এই যৌগের কোনো অবস্থান সমান হয় না। কেন হয় না বোঝো নাই? OH মূলকটা এইখানে আছে, এই কার্বনে, ও ওই যাইতে পারে কই? পাশের কার্বনে গেল, আলটিমেটলি কি হবে? একই তো, ওই কার্বনটাই তো 1 নাম্বার কার্বন হবে। বুঝছেন কি আমার কথা? বুঝো না? জি ভাইয়া, বুঝতে পারছি। So, আর কোনো পসিবিলিটি নাই। কিন্তু এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এই OH মূলকটা যে এখানে আছে, এইটাকে আমি 1 নাম্বার কার্বন দিতে পারবো। আর একটা কনফিগারেশন পসিবল ছিল, সেটা হচ্ছে আমি এই OH মূলকটাকে টেনে নিয়ে আসতাম যদি এইখানে, এই যে দেখো, এইটাকে নিয়ে আসবো এই জায়গায়। তখন কি হবে? হাইড্রোজেন এখানে একটা কমায় দিতে হবে না? এখানে একটা কমায় দিলে হয়ে যাবে CH, ওই কমানো হাইড্রোজেনটা চলে যাবে ওই পাশে। তোমরা কি বুঝেছো আমার কথা? জি জি, ভাইয়া, এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তখন হবে প্রোপানল 2। এইটাকে বলা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এটাকে বলে প্রোপ 2 অল বা প্রোপানল 2। আচ্ছা, তাহলে এটাকে বলবো হচ্ছে প্রোপ 1 অল, আর এটাকে কি বলে? প্রোপ 2 অল। 2 অল বা আর একটা নাম কি বলেন তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল। এটা বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ যৌগ, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ওকে, সো কার্যকরী মূলকের অবস্থান শিফট হচ্ছে। কার্যকরী মূলক অ্যালকোহলের ছিল, এখন অ্যালকোহলেরই আছে। এটা শিফট হয় না, জাস্ট কার্যকরী মূলকের লোকেশনটা শিফট হয়েছে। এখন আমাকে একটু বলো তো, কোন কার্যকরী মূলকযুক্ত যৌগের কোনো অবস্থান সমানতা সম্ভব না? বলো। অ্যালকেন। অ্যালকেনের কোনো কার্যকরী মূলক সমানতা সম্ভব না। সারা গায়ের সিঙ্গেল বন্ড শিফট করবা কেমনে? ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলোরও শিফট করা যায়। অ্যালডিহাইড, কিটোন যা মন চায়, ইথার টিথার, যদি কার্বন সংখ্যা যথেষ্ট থাকে, শিকলটা যদি বড় হয়, তাইলেই কার্যকরী মূলক লাফাইতে পারে, চেঞ্জ হতে পারে। কিন্তু অ্যালকেনের কোনো কার্যকরী মূলক অবস্থান সমানো সম্ভব না। কার্যকরী মূলক সমানতায় কি হবে? কার্যকরী মূলকটাই পুরো শিফট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে দুইটা বিশেষ জিনিস তোমাদের বইয়ের আমাদের আমল থেকে চলে আসতেছে। সেটা হচ্ছে কি, অ্যালকোহল থেকে
কিসে যায় বলেন তো? ইথার। ইথার। আর ইথার থেকে আবার অ্যালকোহলে আসে, আবার অ্যালডিহাইড থেকে কিসে যায়? কিটোনে। কিটোন। কিটোনে কিটোন। যায়। আবার কিটোন থেকে চলে আসে অ্যালডিহাইডে। এই দুইটা অ্যালডিহাইড। উদাহরণ অ্যাটলিস্ট মনে রাখা লাগবে, এই দুইটা জিনিস, এ তো বাচ্চা জিনিস হয়ে যায়, তাই না? বাট এর বাইরেও কিন্তু বহুত বিশাল বড় দুনিয়া আছে, একাডেমিক হলে দেখাইতাম, ওটা নিয়ে এক ক্লাস পার করছি, কিন্তু এখন আর দরকার নেই। এই দুইটা জানি আমরা, তাহলে কেমনে দেখবো? ধরো এই যে সুশান্তর নানার যে বিখ্যাত একটা পছন্দের জিনিস CH3 CH2OH, এইটা ছাড়া সে ঘুমাইতেও পারে না, এমন একটা বিশ্রী অবস্থায় ছেলেটার। এখন এটাকে যদি আমি একটা কাজ করি, অক্সিজেনটাকে যদি ভিতরে ঢুকাই, তাহলে CH3O, ওই হাইড্রোজেনটা পড়েছিল, এটা এর সাথে যুক্ত করলে কি হবে? CH3। দেখো এইটা ভালো, এটা ভালো, এইটা কি আজে বাজে জিনিস। সো ব্যাপারটা হচ্ছে এই দুইটা যৌগকে আমরা পরস্পরের কি বলবো? কার্যকরী মূলক সমানো, কারণ এখানে ছিল অ্যালকোহলিক মূলক আর এখানে কি ইথার মূলক হয়ে গেছে। বুঝছো কি তোমরা আমার কথা সান্দু? জি বোঝা না? ভাই, বুঝতে পারছি। এখন ধরো ওর নানাকে আমি একটা জিনিস খাইতে বললাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে, এই যে এইটা খা, এইটা খা, তুই পৃথিবীকে একটু শান্তি দে। মিথানল বিষাক্ত, জানো তো নাকি? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে কোনটা বিষাক্ত। মিথানল বিষাক্ত। জি ভাইয়া জানি। হ্যাঁ, এটাও বিষাক্ত, এটা জীবনকে তিলে তিলে বিষিয়ে মারে, আর এটা ইনস্ট্যান্ট মারি ফেলে, দুইটাই বিষ। এখন কথা হচ্ছে এই বস্তু থেকে, অ্যালকোহল থেকে কোন ইথারে যাবো বলো? যাবে না। অ্যালকোহল সম্ভব ইথার তো থাকলে, possible না। কারণ ইথার মিনিমাম 2 কার্বনের হওয়া লাগে, তো 1 কার্বনে তো হবে না। তাহলে অ্যালকোহল দেখলেই যে লাফায় পড়বা যে এটার কার্যকরীমূলক সমান হবে, তাও কিন্তু না। ইউ মাস্ট হ্যাভ টু চেক দ্য নাম্বার অফ কার্বন। সকল সমানতার ক্ষেত্রে একই কাহিনী আর কি, কার্বন নাম্বার যথেষ্ট না হলে কাজ হবে না। আচ্ছা, তারপরে ধরো তোমাকে যদি বলি আমি একটা অ্যালডিহাইড দিলাম CH3CHO, অ্যালডিহাইড থাকলে সেখান থেকে কি লিখতে পারার কথা? কিটোন। কিটো। এই অ্যালডিহাইডের কোন কিটোন আসবে বলো দেখি? কোনো কিটোনই আসবে না, হবে না। কারণ কিটোন হইতে গেলে মিনিমাম 3 কার্বন লাগে। কোথায় তোমার 3 কার্বন? এখানে তো নাই। কিন্তু যদি একটু দুইটা বড় কার্বন। অ্যালডিহাইড লিখি CH3CH2CHO, তাইলে এবার লেখা যাবে, কি লেখা যাবে বলো? CH3। ওটাকে ভিতরে ঢুকিয়ে এইচটা বাইরে। হ্যাঁ, হাইড্রোজেন বাইরে ছিল, তাহলে এর সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে? CH3। নাও ইট হ্যাজ বিকাম এ কিটোন। দ্যাটস ইট। বুঝছো? মজা। আচ্ছা, সো কার্যকরীমূলক সমানতা দেখলাম। তারপরে এই যে অ্যালকোহল থাকলে ইথার হবে, ইথার থাকলে অ্যালকোহল হবে, অ্যালডিহাইড থেকে কিটোনে যাবে, কিটোন থেকে অ্যালডিহাইডে যাবে। এরপর আরো অনেক ট্রানজিশন আছে, এগুলো তোমাদের দরকার নেই, মানে এগুলা এখন একেবারেই অ্যাডমিশনের জন্য দরকার না। এই স্লাইডটা আমি ফালাই দিতেছি, এটা লাগবে না। আচ্ছা থাকুক, থাকুক। কার্যকরীমূলক সমানতার জন্য আবার কেন দিছে? মেটামারিজম। মেটামারিজম কি জিনিস? স্পেশাল কি সমানতা বলেন? অবস্থান সমানতা। অবস্থান সমানতা। সো আমি একটু দেখাই যে স্পেশালিটিটা কোথায় আসলে। আমি দুইটা অবস্থান সমানতা একটু আগে লিখে নেই। ধরো CH3 CH2 CHOH CH2 CH3। এবার এটা একটা কপি বের করলাম। এই হাইড্রোক্সিলটাকে যদি আমি এক ঘর ডানে চাপাই, তাহলে বলেন তো এটা একটা কি সমানতা সৃষ্টি হলো? এটা একটা অবস্থান সমানতা হয়ে গেল না? অবস্থান দেখতে পাচ্ছ? সমানতা। আচ্ছা, এবার ওকে, বলেন এটা একটা কি সমানতা হয়েছে? এটার তো একটা অবস্থান সমানতা হয়েছে নাকি? এটাকে মেটামারিজম বলবো। এইটাকে আমরা মেটামারিজম বলবো। এইটা হচ্ছে মেটামারিজম, এইটা হইতেছে মেটামারিজম। আর এইটা কি জানো বন্ধু? এটা কি বলো তো? এটা কি বলো? এইটা অবস্থান হচ্ছে সমানতা। সাধারণ অবস্থান সমানুতা। এইটা সাধারণ, ওইটা কেন অসাধারণ বলতে পারবা? কাহিনী হচ্ছে যেসব ক্ষেত্রে কার্যকরী মূলক মূল শিকলের ভিতরে থাকে, এটা তো মূল শিকলের ভিতরে না, তো মূল শিকলের বাইরে জ্বলে। বোঝা নাই ব্যাপারটা বাবা? এখানে দেখো কার্যকরী মূলকটা কোথায় ঢুকছে বুঝছেন? মেইন শিকলের ভিতরে ঢুকে গেছে না, এই যে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মেটামারিজম। অর্থাৎ যেসব কার্যকরী মূলকের আসলে কমপক্ষে যোজনী কত বলেন তো? 2। বুঝছো? যোজনী 2 না হইলে তো শিকলের ভিতরে আসলে ঢুকতে পারতো না। কেন অ্যালকোহল দরজায় দাঁড়ায় আছে, বাইরে ঝুলে আছে? তার কারণ ওর হাত একটা। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধুরা? বোঝা না? জি ভাইয়া। আচ্ছা, নাইট্রোজেন সো কি ভিতরে ঢুকতে পারবে? নাইট্রোজেন যদি 2 ডিগ্রি হয় তাহলে পারবে, 3 ডিগ্রি হলেও পারবে। কিটোন
অবশ্যই পারবে। বাংলাদেশে কিটোনের মেটামারিজম হয়, যাক মেটামারিজম নিয়ে বেশি কথা বলবো না, হবে। মানে বাংলাদেশে মুখস্থ যে কথাটা জানতে হবে তোমাকে, এই যে এটা মেটামারিজম কারা কারা দেখাবে, যেসব মূলকের বলো, যেসব কার্যকরী মূলকের যোজনী কত বলো, 2। এইটা সোজা মুখস্থ কথা। আর কেউ যেহেতু কথা বলে না, আমার আর কথা বললে কোনো লাভ নেই। সবাই মিলে একসাথে কথা বললে, বা অ্যাটলিস্ট বড় বড় ওস্তাদ যারা আছে, আমি তো ছোটখাটো লোক, তারা একটু কথা বললে বিশ্ববিদ্যালয়ে এমনি চেঞ্জ হতো, বইগুলো এমনি চেঞ্জ হতো, কিন্তু কেউ কথা বলবে না, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, তাইলে আমারও কথা বলার দরকার নেই। চলো, এই যে ইথার, ইথারের দেখো যোজনী 2। কিটোন CO বন্ড, এই যে কিটোনের আসলে কোনো মেটামারিজম হয় না, যাই হোক ব্যাপার না, তোমাদের বইতে কিন্তু লেখা আছে হয়, তাহলে লেখবা হয়। আর কারোরই কোনো মেটামারিজম হয় না, মেটামারিজম বলি কিছু নেই। থায়োস্টার, থায়োস্টার কি হবে বলো, বন্ড এস বন্ড, CS তারপরে কি O বন্ড, কেউ বোঝো নাই? আরে বাবা এস্টার কি, এই থায়োস্টার লাগবে না, তবু দূর বইতেই নেই, আমি কেন দেখাইছি। থায়োকিটোন এটাও লাগবে না, ফিল কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক। আচ্ছা থায়োকিটোনটা তো সহজ, তাই দেখাই দিই। থায়োকিটোন কি হবে, বন্ড C তারপরে কি বলো, S বন্ড, কিটোনের জায়গায় থায়োকিটোন। এস্টারের সংকেত কি, বন্ড CO বন্ড, বুঝিস এবার? থায়োস্টার কি, থায়ো মানে এস্টারের জায়গায় এই যে অক্সিজেনের জায়গায় যে সালফার বসাই দিব, বুঝছিস কি বাপ? বুঝছি। 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনের সংকেত কি, বন্ড NH বন্ড, এই যে দেখেন শিকলের ভিতর ঢোকার ব্যবস্থা হয়ে গেছে। 3 ডিগ্রি অ্যামিনের কথা বইতে লেখা নেই, আমি লিখছি কারণ আমি জানি এটারও হয়, কারণ আর তো 3টা। বুঝছিস কি বাবা, এরও কিন্তু মেটামারিজম হবে। 2 ডিগ্রি অ্যামাইড, এইগুলো কারা লিখছে, আল্লাহ এগুলো লাগবে না। ফিল কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক, ওকে ঠিক আছে, শিখে ফেলছি। ওকে চলো, টটোমারিজম। টটোমারিজম এক ধরনের বিশেষ কি সমানতা, কার্যকরীমূলক সমানতা, এবং এটা আসলে গতিশীল কার্যকরীমূলক সমানতা। মানে কাহিনী কি, এতক্ষণ যত সমানতার কথা বলছি, এটা কি অটোমেটিক্যালি ঘটে? মানে অ্যালকোহল থাকলে কি সেটা একা একা ইথারে পরিণত হয়? অ্যালডিহাইড না, থাকলে কি কিটোনে? হয়। এটা কিন্তু হয় না, এটা আমরা কাগজে কলমে লিখতেছি। হুম। হ্যাঁ, কিন্তু টটোমারিজমের ব্যাপারটা হচ্ছে ইট কিপস অন হ্যাপেনিং অল দ্য টাইম, তুমি চাইলেও ঠেকাইতে পারবে না। হ্যাঁ, ও পাত্রের মধ্যে একটা সাম্যাবস্থায় থাকে, একটা রাসায়নিক সাম্যাবস্থা বিরাজ করে থাকে। সো এইটা মূলত হচ্ছে আমাদের কিটোন আর ইনলের মধ্যে হয়। সো কিটোন যৌগ তো সবাই চিনো, ইনল যৌগ কি সেটা একটু চিনে নেই। যে যৌগের সাথে, যে যৌগের মধ্যে ইন যেসব কার্বনে থাকবে তাদেরই কোনো এক জায়গায় যদি অল থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইনল। তার মানে উদাহরণ কি, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড OH, এটা কি একটা ইনল যৌগ না? দেখো তো এই যৌগে কি আছে, ইন আছে আবার একটা অল আছে, তাহলে কি এটা ইনল হবে তো নাকি? না, কেন হবে না? কার্যকরী মূলক যে কার্বনের সাথে পাশাপাশি double bond থাকতে হবে। কার্যকরী মূলকের নাতি, ইহা আলফা কার্বন। ইনল নয়। নিয়মটা হচ্ছে অসম্পৃক্ত কার্বনে অল থাকা লাগবে। অসম্পৃক্ত কার্বন হচ্ছে এই দুইটা, যাদের মধ্যে দ্বিবন্ধন তাদেরকে বলে অসম্পৃক্ত কার্বন। অসম্পৃক্ত কার্বনের কোথাও অল নাই, তাহলে কাজ হবে না। তাহলে ইনল কখন বলবো, এই দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড হচ্ছে C বন্ড হচ্ছে CH3, এইখানে যদি আমার একটা OH লাগানো থাকে, এইটা এই দুটো অসম্পৃক্ত কার্বন না, এইখানে যদি OH লাগানো থাকে, দ্যাটস হোয়াট কল ইনল। আপনারা কি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। সো ইনল ভালো করে চিনতে হবে। সো কিটো ইনল টটোমারিজম, এইটা হচ্ছে আমাদের ইনল, লিখে রাখি ইহা ইনল, এইটা ইনল, ঠিক আছে? কনফিউজড হয়েও না, এটা কিন্তু আসলে ইনল, আল্লাহর কসম ইনল, ইনল ইলন বলে ভালাইছি। সো কিটোন যৌগ ইলন মাস্ক। অটোমেটিক্যালি কনভার্ট হবে কিসে, ইনলে। কিটোন যৌগ অটোমেটিক্যালি কনভার্ট হবে ইনলে। তাহলে চলেন আমরা একটু দেখে আসি। ধরেন একটা কিটোন আছে আপনার কাছে, CH3 CO CH3। আমি এটাকে ছোটবেলা থেকে চিন্তা করতাম গাড়ির ওয়াইপার, ওই যে উইন্ডশিল্ডের উপর যে ওয়াইপারটা থাকে না বৃষ্টির দিনের জন্য, ওই ওয়াইপারটা যখন ধপাস করে পড়ে যায় তখন দেখবা পানি ছিটকে ওঠে না? বা টেবিলের উপর তুমি যদি হাত দিয়ে একটা ধপাস করে বাড়ি দাও, তাহলে বই খাতা কলম সব লাফ দিয়ে উপরে উঠবে। ব্যাপারটা ঠিক ওই রকম। এই যে পাইবনটা, এটা বেসিক্যালি লাফায়, এইদিকেও লাফাইতে পারে ওইদিকেও লাফাইতে পারে, ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যে কোনো একদিকে লাফ দিব, ওইখান থেকে হাইড্রোজেন উঠে যাবে অক্সিজেনের কাছে, দ্যাটস ইট, এটাই। তাহলে এখানে আমরা দেখি একটু কি হবে। ধরে নিলাম ডাবল বন্ডটা এদিকে শিফট হচ্ছে, ডানে লাফ দিয়ে পড়ে যাচ্ছে। তাহলে এইটা যদি পাইবনটা এদিকে শিফট হয়, তাহলে তখন কি হবে দেখেন তো। প্রথমে থাকবে কি আমার কাছে CH3 বন্ড, কি হয়ে যাবে, C এর মাথার উপরে ডাবল বন্ড আর থাকবে না, হয়ে গেল কি
অক্সিজেন, আর এখান থেকে হাইড্রোজেন একটা লাফ দিয়ে উঠবে মাথার উপরে, তাহলে এখানে হয়ে গেছে কি বলেন তো OH, আর এখানে তো সিগমা বন্ড একটা ছিল, পাই বন্ড আসছে, তার মানে এবার কি ডাবল বন্ড হয়ে গেছে না? ডাবল বন্ড এখানে কি হবে যাবে, CH3 থাকবে, আর বলো CH2 হবে। এই যৌগটা একটা ইনল, একটু লক্ষ্য করে দেখো, এই যে নিচের যে যৌগটা এটা একটা ইনল আসলে। এই ইনলটা আসছে কোত্থেকে? কিটোন যৌগ থেকে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো কিটো ইনল টটোমারিজম। কিটোন যৌগ অটোমেটিক্যালি ইনলে কনভার্ট হবে, ইনল থেকে কিটোতে আসতেই থাকবে, এটা তুমি চাইলেও ঠেকাইতে পারবে না। এটা একটা ইউনিভার্সাল কেমিক্যাল প্রসেস, মানে এটা ঘটতেই থাকবে, কন্টিনিউয়াস ইন্টারচেঞ্জ হইতে থাকবে। তাহলে পাত্রে কিটোন ইনল দিয়ে মানে বিক্রিয়া করে কিভাবে? করে, কারণ হচ্ছে তোমরা এখন একটু ভাবতে পারো চাইলে পাত্রে আসলে কোনটার পরিমাণ বেশি থাকবে, কিটোন নাকি ইনল, বলেন তো কি মনে হয় কোন যৌগটা রাসায়নিকভাবে বেশি স্থিতিশীল? তোমাদেরকে শিখাইছি তো উভমুখী বিক্রিয়ায়। কিটোন। এটা হচ্ছে কেমিক্যালি বেশি স্টেবল, বেশি মানে অনেক বেশি স্টেবল, ওইটা কেমিক্যালি বেশি একটা স্টেবল না। তাহলে পাত্রে দেখবে এটা 99.99% বেশি থাকবে হচ্ছে কিটোন ফর্ম। কথাটা ভালো করে মাথায় রাখেন, কন্টেনারে পাত্রের মধ্যে কিটোন ফর্মটা বেশি থাকবে, ইনল ফর্ম কিন্তু থাকবে না। সো তোমাদের ওই টেনশনটা নাই যে ভাই কিটোনের সাথে বিক্রিয়া দিলে তো ঝামেলা হয়ে যেতেছে, কিছু না, ওটা টেরই পাবা না। বোঝো নাই তোমরা আমার কথা? বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ওকে, এটাই। সো ধরো তোমাকে যদি আমি এখন দেই আর একটা কিটোন CH3 বন্ড হচ্ছে CHO, এটার কি ইনল ফর্ম পাওয়া যাবে নাকি যাবে না বলেন তো? যাবে না। বলো, কারণ কি এটা কিটোন না তো, এটা কি বলেন তো? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আসলে অ্যালডিহাইডেরও হয় ঘটনাটা, যদিও আরো বেশি কমে যায়, বাট এই ক্ষেত্রেও হয়। কিভাবে হয় তোমাদেরকে আমি একটু দেখাই দিই। এই অক্সিজেনটা মাথার উপরে তুলে দাও, ডাবল বন্ড থাকলো, এই হাইড্রোজেনটাকে একটু ফাঁকা করে রাখো, তাহলে আরো ভালো বুঝবা। এই যে এই তো কিটো ফর্ম, মানে এটা কিটো ফর্ম বেসিক্যালি, কিটোন যৌগ না, এটা অ্যালডিহাইড যৌগ, কিন্তু এটাকে বলে কিটো ফর্ম। এখন এই কিটো ফর্ম থেকে আমরা একটু বুঝি, এই পাই বন্ডটা শিফট হতে পারে কোন দিকে, হাইড্রোজেনের দিকে নাকি কার্বনের দিকে? বলেন, লাভটা দিবে কোন দিকে? হাইড্রোজেনের দিকে তো দিয়ে লাভ নাই, ডাবল বন্ড এখানে পসিবল না, কার্বনের এই সাইডে আসবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন মাথার উপরে উঠায় দাও, তাহলে কি হয় দেখো, প্রথমে থাকলো কার্বন, সাথে থাকলো কি হাইড্রোজেন, কয়টা? দুইটা। এইখানে হয়ে যাবে ডাবল বন্ড, কার্বনের মাথার উপরে হয়ে যাবে কি OH, আর এই পাশে একটা হাইড্রোজেন ছিল সেটা। এটা কি একটা ইনল যৌগ হয়েছে নাকি হয় নাই বলেন? এটা হইছে। হয়েছে। সো এইটা কিটো ইনল টটোমারিজম। সো এটাকে অনেকে আবার অ্যালডো ইনলও বলে, ব্যাপার না, অ্যাকচুয়ালি কিটো ইনল টটোমারিজম সেম জিনিস। তারপরে চলো, এই সেম জিনিসটা সবসময় যে কিটোন আর ইনলের মধ্যে হয় তা না, এটা তোমাদের গুহসারের বইতে আছে, তার দেখা দেখি আরো একটা বইতে মনে হয় ঢুকাইছে, এখন শিখতে হবে আর কি, আমাদের সময় লাগতো না। ইমিন ইনামিন টটোমারিজম, গতদিন তোমাদেরকে আমি ইমিন ইনামিন এই যৌগগুলো চিনাইছি, মনে পড়ে? সো ইমিন কি জিনিস ছিল মনে পড়ে? ডাবল বন্ড বলেন NH, এই যৌগটাকে বলে হচ্ছে ইমিন, এই কার্যকরী মূলকযুক্ত যৌগকে বলে ইমিন। তাহলে ইনামিন কি? ডাবল বন্ডটা একটু দূরে, মনে আছে কি আপনাদের? নাইট্রোজেন আর আলফা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকলে তাকে আমরা বলতাম ইমিন, আর আলফা কার্বন আর বেটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকলে তাকে কি বলে? বলে গেছো? ইনামিন। হ্যাঁ, সো তাহলে এখানে কি হবে, আমি একটা যৌগ লিখলেই টের পেয়ে যাবা। ধরো CH3, ভূমিকম্প হইল, আল্লাহ বাঁচাও। CH3 বন্ড ঢাকা CH শহরের লোকজন আতঙ্কে আছে মনে হয়। ডাবল বন্ড, আরো আমাদের স্টুডিওর এই বিল্ডিং অনেক উঁচা। CH3 বন্ড CH, ডাবল বন্ড হচ্ছে NH যদি হয়, এটা একটা কি ফর্ম বলেন তো আমাকে একটু? ইমিন নাকি ইনামিন বলো? ইমিন। ইমেল। এটা হচ্ছে ইমিন। আচ্ছা 26 ব্যাচ, ভাবতে থাকো তো এই যৌগটার নাম কি, একাডেমিক ক্লাসে আমারে বলবা। আচ্ছা, এবার এই যৌগটার একটা ইনামিন ফর্ম হইতে পারবে, সেই ইনামিন ফর্মটা কি? ডাবল বন্ড চলেন, এই ডাবল বন্ড এই দিকে লাফ দিয়ে চলে আসবে, তাহলে আমারে বলো কি লিখবো আমরা? এই পাশে ডাবল বন্ড এইদিকে আসলে হাইড্রোজেন কিন্তু এই পাশ থেকে এই পাশে চলে আসবে, কি লিখবো বলো? CH বললা না রে, CH2 2। এবার কি হয়ে যাবে? ডাবল বন্ড, তারপরে কি? CH। আরে সি কেন রে বাবা রে, CH। ওয়াইপারের গোড়াটা এখানে ছিল না, এখানে কোনো শিফট হবে না তো, ওই দিকে যেখানে যে ধপাস করে পড়বে ওই পাশ থেকে হাইড্রোজেন চলে আসবে, বুঝিস না? এটা কার্টুন কল্পনা কর মনে মনে, বুঝা না রে দূর। তাহলে সিঙ্গেল বন্ড NH হবে। আচ্ছা, তারপরে বলেন এইবার সিঙ্গেল বন্ড কি হয়ে যাবে বলো তো? NH2। এই যৌগটাকে বলে ইনামিন, খেয়াল করে দেখো, এটা ইনামিন।
তোমরা কি এখনো ইনামিন ব্যাপারটা ধরতে পারো না? ইমিন ইনামিন আছে, অনেকে ধরতেই পারে না যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইমিন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনামিন। ওটা ধরতে না পারলে ইমিন ইনামিন বুঝছি টোটামাটি ভাই, বুঝবা না। বুঝছি। আচ্ছা, এবার আপনারা একটু বলেন কোনটা বেশি স্টেবল, ইমিন ফর্ম নাকি ইনামিন ফর্ম? তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমাকে একটু আগেরটা বুঝছো কিনা তাই তো জানি না, এইটা কেন কেমিক্যালি বেশি স্টেবল বলেন, কেন কিটো ফর্ম বেশি স্টেবল বলো, ভাবো। সহজ জিনিস ভাই, শুনো কাহিনীটা সহজ। রে বেড়া যা এখান থেকে, মানে এইখানে মেইন গ্যাঞ্জামটা ঘটায় গে জানো, গ্যাঞ্জাম ঘটানির পাবলিক এই বেডি, সরি ভদ্র মহিলা, অক্সিজেন উচ্চ ধরিত্রীনাত্মক মহিলা। এই মহিলার কারণে তার যে ইলেকট্রনের প্রতি চাহিদা, এক্সট্রিম চাহিদা, সে পাইবনটাকে একবার ধরে, একবার হাইড্রোজেনকে ধরে। এই হাইড্রোজেন তোমার কাছে তো অনেক ইলেকট্রন আসবে, তুমি এসো, তুমি পাইবন যাও, না তোমাকে ভালো লাগছে না, তুমি পাইবন দিয়ে আসো তো আমার কাছে। মানে সে বুঝো নাই তার, হ্যাঁ মানে তার বারবার মুড সুইং করে, তার এটা হইলে ভালো হয়, তার আবার ওইটা হইলে ভালো হয় না, তোমাকে কিছুক্ষণ রাখলাম, তোমাকে কিছুক্ষণ রাখলাম। এখন এই দুইটা চেহারার মধ্যে বলেন অক্সিজেন কখন বেশি স্যাটিসফাইড থাকে, তার কাছে পাইবন থাকলে নাকি তার কাছে হাইড্রোজেন থাকলে? কার কাছ থেকে ইলেকট্রন বেশি সুইচ শাকাইতে পারে বলো? হাইড্রোজেন থেকে বেশি চুষে খেতে পাইবন থেকে বেশি টেনে নিয়ে যাওয়া যায় তার কাছে। দ্যাটস ওয়াই সে পাইবন যখন তার কাছে থাকে তখন সে বেশি আরামে থাকে, বেশি শান্তিতে থাকে, যৌগটাকে ওইভাবে রাখতে চায়। এখনো তোমরা কিছু বোঝো নাই। বুঝতে পারছি ভাই। এইবার বলেন এইখানে কোনটা বেশি স্টেবল? বলো, ইমিন ফর্ম নাকি ইনামিন ফর্ম? তোমাদেরকে মূল নীতি আমি বলে দিছি। ইমিন ফর্ম। এইখানে আগে আগের যুগে অক্সিজেনের যে গ্যাঞ্জামটা ছিল, অক্সিজেনের যে খাই খাই স্বভাবের কারণে গ্যাঞ্জাম হচ্ছিল, এই যুগে ওই কাজটা কে করতেছে বলেন তো অক্সিজেনের জায়গায়? নাইট্রোজেন। কার্বন। কার্বন। ওয়াও, আরে বুদ্ধি বলো দে গোরে। প্রচন্ড তড়িৎ ঋণাত্মক মৌল লাগবে যার এই ইলেকট্রনের প্রতি মারাত্মক চাহিদা। অক্সিজেন, নাইট্রোজেন, আর একটা কে বুঝতে পারতেছো, ফ্লুরিন। এরা থাকলে এই ঘটনাগুলো ঘটবে। আমার কথা বোঝা নাই বাবারে, এই বলদ সলদ কয় কার্বন এই কাজ করতেছে, এটা কেমনে সম্ভব? এই বুদ্ধি নিয়ে যাবি ভর্তি পরীক্ষা দিতে? তাহলে নাইট্রোজেনের স্যাটিসফ্যাকশন চিন্তা কর না, নাইট্রোজেন কোন ফর্মে বেশি স্টেবল, ইমিন ফর্মে নাকি ইনামিন ফর্মে বলেন? ইমিন ফর্ম। ইমেনে নাকি উইমেনে কি জানি এটা কইলো, নাকি ইয়েমেনে? ভালো করে বল, ইমিন নাকি ইনামিন বলেন? ইমিন। ডাবল বন্ডটা ওর কাছে আছে কোথায়? ইমিনে না? তাহলে ইমিন ফর্মটা বেশি কেমিক্যালি স্টেবল হবে। সো এগুলা দেখে একটু বোঝা শিখতে হবে যে কি অবস্থা। ওকে, অ্যামাইড ইমিডিক অ্যাসিড, এই তো বিপদ। অ্যামাইড তো চিনি, ইমিডিক অ্যাসিড তো চিনি না, চেনা লাগবে না। তুমি অ্যামাইড লেখে এটা টটোমারিজম লেখো, সব বুঝে যাবে। অ্যামাইডের সংকেত কি? আর বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড কি বলেন? এন, কেউ বোঝা না, H2। এটা কি অ্যামাইড তো নাকি? এইগুলাই চিনে না, তা করে আমি কি ফড়াইতেছি। বুঝছস কিনা রে বাবা, একবার তো বলবি এটা অ্যামাইড কিনা। আমি বলার আগে তোদের বলা উচিত না যে অ্যামাইডের সংকেত এটা? আমি বলে আইকে জিজ্ঞেসে কনসেন্টের জন্য অপেক্ষা করছি, তারা তাও বুঝতেছেন এটা অ্যামাইড কিনা। কি বিপদ এই বলদ, এগুলা ফাউল জিনিসপত্র দেখাইতেছি, অমূল্য রতন দিতেছি অপাত্রে, যে অ্যামাইডের সংকেতই এখনো চিনে না। বল এখানে কি হবে, এটা টটোমারিজম কেমনে লিখবো? পাই বন্ড নাইট্রোজেনের এইদিকে চলে আসবে। পাই বন্ড কার্বন আর লাভ দিতে পারে কোথায়? এই কার্বনের এই পাশে তো দিতে পারে, বুঝা না? এইখানে আমার ধরেন CH3 ছিল, এখন বলেন পাই বন্ডটা লাভ দিতে পারে কোন পাশে? নাইট্রোজেনের দিকে, কার্বনের দিকে? কার মাইক এটা, নাম কি? ও, ডাবল বন্ডটা কোন দিকে লাভ দিবে বলেন? নাইট্রোজেনের দিকে নাকি কার্বনের দিকে একটু বলেন না। নাইট্রোজেনের দিকে। নাইট্রোজেনের দিকে। ভাই তোরা মূল নীতিটাই ফিল করতে পারতেছিস না, এখানে আসলে ইলেকট্রনের কাড়াকাড়ি চলতেছে। কার্বন একটা ভেজিটেবল, বুঝো? ভেজিটেবল মানে ওর কথা কেউ পাত্তা দেয় না, ওর কিছু না। নাইট্রোজেন আর অক্সিজেন এদের মধ্যে হচ্ছে টানাটানি চলবে। এখন বলেন ডাবল বন্ডটা তাহলে কোন দিকে শিফট হবে, নাইট্রোজেনের দিকে নাকি কার্বনের দিকে? নাইট্রোজেনের দিকে। কেউ তো বল, এই মেয়েটা একটা মরা মেয়ে, নাইট্রোজেন। আধা ঘন্টা লাগায় কথা কয়, আমার দ্রুত ক্লাস টানা দরকার, এরা সবাই চুপচাপ বসিয়ে আছে। আচ্ছা বুঝছি, ক্লাস এটার পরেই শেষ, এই টপিকের পরে এনার্জি শেষ হয়ে গেছে আপনাকে। তাহলে ডাবল বন্ডটা এই দিকে যদি শিফট হয় তাহলে এইটা যাবে গা, তাহলে ডাবল বন্ড এখানে পড়ছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন উঠে চলে যাবে উপরে, এই যে গেল শেষ। সো এই যৌগটাকে তাহলে বলতেছে কি বলেন তো? এরে তাকায় দেখ এটারে কি বলতাছে। ইমিডিক অ্যাসিড। তোরা জানিস না রেসপন্স না পাইলে আমার মাথা খারাপ হয়ে যায়।
দ্রুত ক্লাসটা না দরকার, দ্রুত কথা বলবে, আমিও ক্লাস শেষ করে দিব। না, ঘুমাইতেছে, ইতাকে ঘুমাইছে, ক্ষুধা লাগছে, গাধা। আচ্ছা, বেশি স্টেবল হবে কোনটা বলেন? অ্যামাইড ফর্ম নাকি ইমিডিক অ্যাসিড ফর্ম? অ্যামাইড ফর্ম বেশি তড়িৎ-ঋণাত্মক, যে তাকে স্যাটিসফাইড রাখা বেশি জরুরি, অক্সিজেনকে, নাইট্রোজেনকে না। আচ্ছা, ল্যাকটাম, ল্যাকটিম। ল্যাকটাম কি জিনিস বলেন? এটা বইটা আসা প্রশ্ন। চাক্রিক অ্যামাইডকে বলে হচ্ছে, বাবা রেজওয়ানা রশিদ, প্লিজ বাবা, তুই এতক্ষণ পরে আসছিস। না ভাই আমি ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তুই মাইকটা অন করিস না প্লিজ বাবা, এতক্ষণ ছিলি, কথা বলিস নাই, আর বলতে হবে না। এখন লাস্ট মোমেন্টে আমি একটু দ্রুত ক্লাসটা শেষ করতে যাচ্ছি, আর মাইকটা অন করিস না। আর তোর মাইকটা ঠিকই করবি না, তোর 6 মাস ধরে বলতেছি, এটা প্লিজ চেঞ্জ কর। আচ্ছা, চাক্রিক অ্যামাইড মানে কি? অ্যামাইড কি তাই তো আপনারা জানেন না, আপনাদের শিখাইতে গেছি আমি। চাক্রিক অ্যামাইড কি এক বিপদ! এই যে NH2, এই হাইড্রোজেন একটা ফেলে দিতে হবে। ফেলে দিলে কি নাইট্রোজেন একটা হাত বেরোবে না? এই নাইট্রোজেনের হাত আর এই যে কার্বনের হাত, এই দুইটা ঘুরে এসে সামহাও মিলিত হবে। সো গুগল করলে এই রকম দেখা যায়, এটা হচ্ছে ল্যাকটামের সংকেত। মানে বুঝছো কি এটার ব্যাপারটা? মানে এখানে যে কোনো সংখ্যক কার্বন থাকতে পারে, উই ডোন্ট নো, মানে ডিপেন্ড করে কত শিকলের অ্যামাইড। সো তাহলে আমরা একটা ল্যাকটামের সংকেত লিখি, সবচেয়ে যেটা বেশি সুন্দর লাগবে দেখতে ওটা দেখি, C+O। আচ্ছা, এইভাবে লেখে না বেসিক্যালি, মানে এভাবে লিখলেও সমস্যা নাই। এইখানে একটা ধরো নাইট্রোজেন ধরাই দিলাম, নাইট্রোজেনের সাথে একটা কি ছিল? হাইড্রোজেন, নিশ্চয়ই মনে আছে। এই যে ধরো এইটা একটা ল্যাকটাম হয়েছে, এটা কি টের পাইছো? বোঝা না? হ্যাঁ জি ভাই বুঝছি। এটা একটা চাক্রিক অ্যামাইড হয়েছে, এটা একটা চাক্রিক অ্যামাইড হয়েছে। ওকে, সো এই চাক্রিক অ্যামাইডটার টটোমারিজম দেখতে হবে আমাদের। বলেন, এইটা টটোমারিজম দেখাইলে কি হবে? ডাবল বন্ড কোন দিকে শিফট হবে বলো? এই কার্বনের এই পাশে শিফট হবে, কার্বনের পাশে শিফট হবে, নাকি নাইট্রোজেনের এদিকে পড়বে? কোনটা? নাইট্রোজেনের দিকে পড়বে। নাইট্রোজেনের দিকে যদি ফালাই আমরা এখানে, তাহলে সংকেতটা কেমন হয় দেখো। এইখানে মাথার উপরে হয়ে যাবে কি, বুঝছেন তো? OH হবে না? নাইট্রোজেনের দিকে যদি পাই বন্ড আসে, তাহলে নাইট্রোজেনের যে হাইড্রোজেনটা সেটা উপরে উঠে যাবে। বুঝতে পারছিস কি? বুঝে না? জি ভাই বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, তাহলে এখানে কি ছিল আমাদের? এবার সিঙ্গেল বন্ড ছিল, এখন কি হয়ে যাচ্ছে বলেন তো? ডাবল বন্ড নাইট্রোজেনের সাথে। আর এইদিকে যা ছিল একই রকমই থাকবে, ওটার কোনো চেঞ্জ নাই। এই যে এরকম হবে। সো এইটাকে আমরা বলি ল্যাকটাম। তাহলে ওইটাকে কি বলে বুঝছেন তো? ল্যাকটিম। এইটাকে বলে ল্যাকটাম, এটাকে বলে ল্যাকটিম। এই ওকে, তারপরে বিভিন্ন প্রকার চাক্রিক যৌগ। চাক্রিক ইথার হইলেও গিয়ে তোমার ইপক্সি যৌগ বলে। যদি এটা 3 মেম্বার রিং হইলে, মানে 3 মেম্বার রিং মানে বোঝো নাই, মানে এইটা হইলে বলে, এটা বেসিক্যালি জেনেরিক নাম না, এটা আমি আগে জানতাম না, রিসেন্টলি জানছি আর কি। চাক্রিক অ্যামাইড হইতেছে কি, তার নাম কি বলে? ল্যাকটাম। সংকেতটা কিভাবে? বুয়েটে ল্যাকটামের সংকেত কিন্তু লিখতে আসছে, আমি বারবার করে বলতেছি। জিনিসটাকে আমরা এইভাবে লিখে দিব, NH, এই যে এরকম, এটা লিখে দিলে ইনাফ। এই যে এটা হচ্ছে ল্যাকটাম। চাক্রিক এস্টার হচ্ছে কি বলেন তো? বলতে পারেন না? ল্যাকটোন। ল্যাকটোন এটা কখনো আসে নাই, আসতে পারে, তাই দেখাই দিলাম আর কি। এখনো পর্যন্ত আসে নাই ইতিহাসে। আচ্ছা, বলো তো দেখি কে কি বুঝছো, দেখি আগের জিনিসপত্র মনে আছে কিনা। পরীক্ষার জন্য বলতেছি না, এমনি তোমাদের আগের জিনিস যাচাই করতেছি। এইটা একটা উভমুখী বিক্রিয়া না? কিটোন আর ইনল কন্টিনিউয়াস সামনে পিছনে যাতায়াত করতে থাকে, ঠিক আছে তো নাকি? আচ্ছা, এই বিক্রিয়ার 26 কথা বলিস না, 25 কথা বল। তাহলে এই বিক্রিয়ার যদি আমি একটা কে বাইর করি, কেসি বাইর করি, সেই কেসিটাকে আমি নাম দিছি কেটি, মন চাইছে তাই, টটোমারিজমের জন্য এই জন্য কেটি দিছি। বলো আমাকে উপরে কি থাকবে? 25 বলো তাড়াতাড়ি। ইনল। উপরে থাকবে হচ্ছে ইনলের ঘনমাত্রা, আর নিচে কি থাকবে? কিটোনের ঘনমাত্রা। আচ্ছা, এবার বলেন এই কেটি এর ভ্যালু গ্রেটার দ্যান 1 আসবে নাকি লেস দ্যান 1 আসবে? তাড়াতাড়ি বলো। লেস দেন 1 আসবে। এটা ফার লেস দ্যান 1 আসবে, কারণ একটু আগে বলছিলাম কিটোন ফর্মটা অনেক বেশি স্টেবল। তার মানে পাত্রে অনেক বেশি থাকবে হচ্ছে কি বলেন তো? কিটোন যৌগটা, কিটোন ফর্মটা। বোঝা গেছে কি? কেউ বোঝা না? বুঝে গেছে। আচ্ছা, জ্যামিতিক সমানতা আজকে আর থাক, টাটা। 11টা 7 বাজে, ভাগো। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে, আবার আগামীকালকে বিকালে দেখা হবে, ঠিক আছে? বিকাল হয়তো বা 3টা বা 3:30টার দিকে। রেকর্ডেড পাবো আজকে রাতে পাবা। এই গতকালকের রেকর্ডটার আজকেরটা দুইটা মিলে একসাথে পার্ট 1 পার্ট 2 একটু পরেই পেয়ে যাবে ইনশাল্লাহ। টাটা, ভাগো।